গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের প্রথম ইংলিশ ক্লাস শুরুর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মামুন, আপনারা এটা অলরেডি ক্লাস রুটিন থেকে জানেন। আমি এক্স নটরডেমিয়ান। 2014 সালে আমি নটরডেম থেকে পাশ করে বের হয়েছি। আর এই মুহূর্তে আমার ইংরেজিতে মাস্টার্স অনগোয়িং, ব্যাচেলর অফ আর্টস কমপ্লিট, এখন হচ্ছে মাস্টার্সটা চলছে। So I guess that's enough for an intro. তো কলেজ অ্যাডমিশনের জন্য আপনাদের আমি যেভাবে গাইডলাইন দিব সেটা অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক গাইডলাইন। কলেজের ক্ষেত্রে ইংরেজিতে যে কোশ্চেনগুলো হবে সে কোশ্চেনগুলো ইউজুয়ালি আপনার একদমই পিওর বেসিক ফরম্যাট থেকে আসবে। মানে আপনার ইংরেজিতে গ্র্যাপলটা কতটুকু, আপনি অ্যাকচুয়ালি কতটুকু স্ট্রেংথ নিয়ে ইংরেজিটা কাভার করতে পারেন সেটা আপনার টেস্ট করা হবে। তো এখন যেহেতু টাইট স্কেজুল, আমি মোটামুটি 4টা ক্লাসের জন্য কিছু পার্টস বের করেছি যে জিনিসগুলো আপনাদেরকে আমি গাইডলাইন হিসাবে দেখাবো। এখন ব্যাপারটা হচ্ছে যে একদমই ভেরি বেসিকটা তো অ্যাকচুয়ালি এত কম সময়ে কাভার করা পসিবল না। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে রেফারেন্স দিয়ে যাব ভেরি বেসিকের, বাট হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো হচ্ছে কমন অ্যান্ড এক্সেপশনাল রুলস, যেগুলো আপনি এক্সাম হলে পাবেন অথবা সেই রিলেটেড কোনো কিছু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন অন্য সাবজেক্টগুলোর সাথে ইংরেজি ডিফারেন্সটা হচ্ছে, আপনি ধরেন ফিজিক্স কেমিস্ট্রিতে ফর্মুলা পড়ে গেলেন, আপনি সেটা পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করলেন। ইংলিশ ইজ নট দ্য সেম। এখানে আপনাকে জাস্ট ওই ফর্মুলাটা পরে অ্যাপ্লাই করলে হবে না, আপনাকে ফর্মুলাটা একদম পুরো ক্লিয়ারলি এবং কনসাইজলি মেমোরাইজ করে রাখতে হবে যে আপনি সেই ফর্মুলা রিলেটেড যে কোনো কিছুর অ্যান্সার যাতে করতে পারেন, নট অনলি রিলেটেড টু দ্যাট ফর্মুলা বাট টু এনি আদার ক্লোজ ফর্মুলা। আমরা যখন স্টার্ট করব তখনই আমরা এর কিছু এক্সাম্পল দেখব। তো অ্যাজ আই ওয়াজ সেইং যে একদমই ভেরি বেসিকটা অ্যাকচুয়ালি একদম লাইন বাই লাইন পড়ানোর মতো করে যাওয়ার পসিবল না। সো আমি রেফারেন্স দিয়ে আস্তে আস্তে আগাবো এবং হচ্ছে মোটামুটি আপনাদের পরীক্ষায় কি টাইপ কোশ্চেন আসতে পারে এবং আপনারা কিভাবে শর্ট টাইমে সেটা একটা সলিউশন ক্রিয়েট করতে পারবেন, জেনারেট করতে পারবেন। দিস ইজ ইম্পর্ট্যান্ট, কারণ আপনি পরীক্ষার হলে টাইমটা যদি ঠিকমতো কাভার করতে না পারেন, এইখানে একটা অ্যান্সারের জন্য আপনি 3-4টা অ্যান্সার মিস করে গেলেন, দ্যাট ইজ ব্যাড লাক। সো আমরা ওইটাই শিখবো যে কীভাবে শর্ট টাইমে আমরা সলিউশনগুলো জেনারেট করতে পারি এবং হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোন সাইডটা কিভাবে কাভার করলে আমাদের জন্য সেটা একটা অ্যাডভান্টেজের সিচুয়েশন ক্রিয়েট করবে। সো স্পিকিং অফ অ্যাডভান্টেজ, শুরুতেই যদি আপনি ইংরেজির একদম মূল বেসিক মানে হচ্ছে ক্লজ, ফ্রেজ, সেন্টেন্স এই জিনিসগুলো জানেন, আপনার জন্য কিন্তু অ্যাডিশনাল কন্টেন্টগুলো ডিটেক্ট করা এবং সেগুলো ইউজ করা খুবই ইজি হবে। তো আমরা স্টার্ট করতে পারি। জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, তো আমরা একদম শুরুতে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ড কি, লেটার কি, এগুলো আপনারা জানেন, এগুলো আমার বলার দরকার নাই। সো আমি শুরু করি এর একদম ইমিডিয়েট পর থেকে, মানে হচ্ছে ফ্রেজ এবং ক্লজ থেকে। ধরেন গুড লেসন, এইখানে এলিমেন্ট আছে কয়টা? একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এলিমেন্ট বলতেছি তখন আমি এদের প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছি। সো এইখানে 3টা এলিমেন্ট আছে। এই এলিমেন্টগুলো কি কি সেটাতে আমরা একটু পরে আসব। তবে আমরা যদি এই পুরো এলিমেন্টটাকে একটা সিঙ্গেল ইউনিট হিসাবে চিন্তা করি তাহলে আমি এখানে কি পাচ্ছি? এখানে আমি একটা মিনিংফুল সিকোয়েন্স পাচ্ছি। মিনিংফুল সিকোয়েন্সটা কি? যে গুড লেসন দিয়ে আমি বোঝাচ্ছি যে একটা ভালো লেসন, একটা ভালো শিক্ষা। সো এই যে কোনো একটা মিনিংফুল সিকোয়েন্স যেখানে আমার কোনো একটা আইডিয়া জেনারেট করা হচ্ছে, সেটাকে আমি বলবো একটা ফ্রেজ। আপনি এরকম অনেক ফ্রেজ পাবেন যেগুলো আপনার অ্যাকচুয়াল গ্রামাটিক্যাল যে রুলগুলো আছে সেগুলোকে নানাভাবে এফেক্ট করবে। এখন
ফ্রেজ আমরা জানলাম। ক্লজটা কি জিনিস? ক্লজটা হচ্ছে ফ্রেজ থাকবে, বাট হচ্ছে এইখানে তো একটা কি জাস্ট নর্মাল মিনিং রিপ্রেজেন্ট করা হচ্ছে, বাট ক্লজে একটা টোটাল মিনিং আসবে। নর্মাল মিনিং আর টোটাল মিনিং এর মধ্যে তফাৎটা কি? ওকে, একদম কমন বাংলা নাম, রহিম টিচেস আ গুড লেসন। আমি যখন বলতেছি নর্মাল মিনিং, আমি শুধুমাত্র এই গুড লেসনের দিকে ফোকাস করতেছি। এখানে আমার কোনো অ্যাকশন থাকতেছে না, আমার শুধু একটা মিনিং থাকতেছে। এই মিনিংটাকে আমি যে কোনো অ্যাকশনে কি করতে পারি? নিতে পারি। কিন্তু যখন আমি এই মিনিংটাকে কোনো একটা পার্টিকুলার অ্যাকশনে নিয়ে আসবো, তখন আমি একটা ক্লজ পাবো। কিভাবে? সেখানে একটা সাবজেক্ট থাকবে। সাবজেক্ট হচ্ছে যে অ্যাকশনটাকে পারফর্ম করে, যার থ্রুতে অ্যাকশনটা হয়। ভার্ব থাকবে। ভার্ব হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশনটা নিজে একটা ভার্ব। আর আ গুড পারসন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে উপরের ফ্রেজটা, এটার একটা নাম আছে, আমরা একটু পরে জানবো। আপাতত আমরা একে অবজেক্ট বলি। সো ফ্রেজ আর ক্লজ, এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে ফ্রেজে একটা নর্মাল মিনিং থাকবে, সেখানে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না। কিন্তু ক্লজের বেলায় যেটা হবে সেটা হচ্ছে নর্মাল মিনিং তো থাকবে, সেই সাথে একটা টোটাল মিনিং থাকবে, একটা আইডিয়া থাকবে, এবং সেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এবং ওই যে অবজেক্ট মানে হচ্ছে নর্মাল আইডিয়াটাও থাকবে। এখন আপনাকে সেন্টেন্স ফরমেশনের বেলায় আইডিয়াটা মনে রাখতে হবে, কারণ অ্যাকচুয়ালি আপনি যে অ্যান্সার করতেই যান না কেন, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য আইডিয়া ফার্স্ট, হোয়াট ইজ বিং রিপ্রেজেন্টেড হিয়ার। আপনি যদি সেটার অ্যান্সার করতে ঠিকমতো সেটা ঠিকমতো অ্যান্সার করতে পারেন, ইন দ্যাট কেস আপনার জন্য কোশ্চেনটা হার্ড হবে না, আদারওয়াইজ ঝামেলায় পড়বেন। সো প্রথমে আমরা এই যে ক্লজটা দেখালাম, এই ক্লজটা তো একটা সেন্টেন্স। সো আমরা সেন্টেন্সের বিভিন্ন পার্টস সম্পর্কে জানি। দিস ইজ নট পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে একটা সেন্টেন্সে কি কি পোরশন থাকে, কি কি এলিমেন্টস থাকে একটা সেন্টেন্সে, সেটাকে আমরা জানবো। এখন আপনারা কি পড়ে আসছেন সেটা আমি জানি না। আমাদের সময় আমরা যা পড়তাম সেটাতে আমাদের শেখানো হয়তো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, দ্যাটস দ্যাট। এখন অ্যাকচুয়ালি এক্সটেনশন শব্দটা ইউজ করাটা এখানে যুক্তিসঙ্গত না। তো আমরা সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে কমপ্লিমেন্ট মডিফায়ারের থিওরিতে যাব। সো স্টার্ট করা যাক। John saw Ralph in the market. তো প্রথমে আমরা একটা সেন্টেন্সের বেসিক এলিমেন্টস গুলো আইডেন্টিফাই করতে শিখি। মনে রাখবেন, একটা সেন্টেন্স হওয়ার জন্য তাকে দুইটা ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল করতে হবে। তার একটা সাবজেক্ট থাকতে হবে, ভ্যালিড সাবজেক্ট, এবং একটা ভার্ব থাকতে হবে। যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে, ইন দ্যাট কেস সেটা একটা ফুল সেন্টেন্স। বাকিটা না থাকলেও চলবে, যদিও সেটা সবসময় এফেক্টিভ না, কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা আমি এখনই দেখাচ্ছি। উপরের যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে একজনের আরেকজনকে দেখার একটা আইডিয়া রিপ্রেজেন্ট করা হচ্ছে। ইন অ্যান আর্লিয়ার টাইম সে আরেকজনকে দেখছিল। কিন্তু আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, ট্রিজ গ্রো, এখানে শুধু একটা প্লুরাল সাবজেক্ট এবং একটা ভার্ব আছে, এখানে আর কিছু না। স্টিল এটা একটা ফুল সেন্টেন্স। কেন? কারণ সে একটা ফুল আইডিয়া রিপ্রেজেন্ট করতেছে, গাছ জন্মায়। সো এটা যদি আমি আপনাকে বলি, আপনি তো আমার কথা থেকে আইডিয়াটা নিয়ে নিতে পারবেন, গাছ জন্মায়। সো যখনই আপনি একটা সাবজেক্ট এবং ভার্ব পাবেন এবং তারা একটা ফুল আইডিয়াকে রিপ্রেজেন্ট করবে, সেটা একটা সেন্টেন্স হিসেবে কাউন্টেড হবে। তো এখন উপরের যে সেন্টেন্সটা, জন স রাল্ফ ইন দ্য মার্কেট, এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। সাবজেক্টকে যে অ্যাকশন পারফর্ম করে, ভার্বকে অ্যাকশন যে জিনিসটা সেটা হচ্ছে ভার্ব। এই যে যখন আমি স মানে বেসিক ভার্ব ফর্ম হচ্ছে সি, সেটার পাস্ট ফর্ম হচ্ছে স, এই বেসিক সি ভার্বটাকে জনের সাথে কানেক্টেড করব, তখনই কিন্তু আমি এই সেন্টেন্সের মিনিংটা জেনে যাব। এই যে রাল্ফ,
এখানে রালফটা কি, আমি পুরোটাকে এক্সটেনশন করে চালাইতে পারি, বাট নো, আমাকে আগে প্রত্যেকটা কন্টেন্ট আইডেন্টিফাই করতে হবে। জন কাকে দেখছিল, ভার্বের পরে যে পোরশনটা থাকে সেটা দুই রকমের হইতে পারে। এক রকমের হচ্ছে যে কিছু একটা বা কাকে সে ইন্ডিকেট করবে, এখানে কোনো একজনকে ইন্ডিকেট করতেছে। তো আমি যদি কোশ্চেন করি যে জন কাকে দেখছিল, দেখেন একটু আগে আমি লিখছিলাম ট্রিজ গ্রো, গাছ জন্মায়, এরপরে কিন্তু আমি কোশ্চেন করতে পারি আচ্ছা গাছ কিভাবে জন্মায়। সিমিলারলি আমি এখানে কোশ্চেন করতে পারি জন স, জন কাকে দেখছিল। সো যখন আমি এই কোশ্চেনটা করব, এই কোশ্চেনের অ্যান্সার আসবে এই অংশটা থেকে, মানে জন স একটা ইনকমপ্লিট আইডিয়া, স্টিল ইট ইজ অ্যান আইডিয়া, ইট ইজ এ সেন্টেন্স বাট ইট ইজ অ্যান ইনকমপ্লিট আইডিয়া, এবং ইনকমপ্লিট আইডিয়াকে কমপ্লিট করার জন্য এইখানে রালফ বসানো হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে কমপ্লিমেন্ট। যে একটা সেন্টেন্সের আইডিয়াকে কমপ্লিট করে, পূর্ণরূপ দেয়, সাবজেক্ট যে অ্যাকশনটা পারফর্ম করছে সেইটার ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। এইখানে একটা জিনিস খুবই মানে ক্লোজলি খেয়াল করবেন, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট কোনোদিনও প্রিপোজিশন দিয়ে স্টার্ট হবে না। প্রিপোজিশনটা আমি রিজার্ভ করবো এর পরের সেকশনটার জন্য। দেখেন ইন দ্য মার্কেট, এইটা কি জনের এই অ্যাকশনের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে না? সো যদি সে অ্যাডিশনাল ইনফরমেশন দেয় তার মানে সে কি করতেছে, সে অ্যাকচুয়ালি মডিফাই করতেছে এই অ্যাকশনটাকে। জনের রালফকে দেখার যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটাকে ইন দ্য মার্কেট ফার্দার মডিফাই করতেছে। সে বলতেছে যে হ্যাঁ জন রালফকে দেখছিল, কোথায় দেখছিল। এই যে যখন কোথায় বা কখন বা কিভাবে জাতীয় কোশ্চেনের অ্যান্সার করা হবে এবং সেইটা একটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হবে, সেটাকে আমরা বলবো মডিফায়ার। মডিফায়ার অ্যাকচুয়ালি তিন রকমের হইতে পারে। এটা হচ্ছে প্লেস, একটা জায়গার মডিফায়ার। আমি যদি এখানে বলতাম at 7 AM, সেটা হয়তো একটা কিসের মডিফায়ার, সময়ের মডিফায়ার, টাইমের মডিফায়ার। আরেকটা মডিফায়ার আছে, সেটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব হইতে পারে, সেটা হচ্ছে আপনি কিভাবে কাজটা পারফর্ম করতেছেন সেটা ইন্ডিকেট করবে। জন ওয়াজ ড্রাইভিং স্লোলি, জন কিভাবে ড্রাইভ করতেছিল, খুবই স্লোলি ড্রাইভ করতেছিল, তো সেটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। এনিওয়ে, আশা করি এইটুকু বুঝতে কোনো অসুবিধা নাই, এটা একদমই বাচ্চা কাচ্চাদের জিনিস। এখন আমরা একটু মিডিয়াম সাইজের জিনিসে আসবো। তো এই যে সেন্টেন্সের বিভিন্ন পার্টস, এটা আমরা কেন জানলাম? কারণ হচ্ছে আমরা যখন ধরেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব বা পার্টস অফ স্পিচে যাব, আমাদের তখন এই সেন্টেন্সের বিভিন্ন পার্টসের উপর অ্যাকচুয়ালি নির্ভর করতে হবে যে আমি কিভাবে সেগুলোকে ইউজ করব। Just give me a second. Okay. Moving forward, এই যে একটাকে বললাম যে আমার কেন একটা সেন্টেন্সের বিভিন্ন পার্টস জানতে হবে। শুরুতে আমি একটা কথা বলে ফেলছিলাম যে ইংরেজিতে আপনাকে ফর্মুলাটা জানতে হবে, সেটা অ্যাপ্লাই করা জানতে হবে, এবং সাথে সাথে রিলেটেড জিনিসও অ্যাপ্লাই করা জানতে হবে। এবং আপনি যদি এই সব কিছু একত্রে অ্যাপ্লাই করতে চান তাহলে কি হবে বলেন তো? ধরেন আপনার একটা কাজ করতে হবে, কোনো একটা জায়গায় একটা কাজ করতে হবে। এখন কোনো কাজই কি প্রি ডিফাইন্ড যে এই কাজটা এইভাবেই করতে হবে, কাজটা ওইভাবে করতে হবে? হ্যাঁ, কিছু সেট রুলস আছে। ধরেন একদম খুবই সিম্পল একটা কথা বলি, আপনার বাসা পরিষ্কার করতে হবে, তো বাসা পরিষ্কার করার কিছু সেট রুলস। আপনি ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করতে পারেন, মপ ইউজ করতে পারেন, ঝাড়ু ইউজ করতে পারেন, বাট আপনি কোনটা ইউজ করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে, এবং আপনি কিভাবে সেটা ইউজ করবেন সেটাও আপনার উপর ডিপেন্ড করে। তো এই যে এক একজন এক একভাবে কাজটা করতেছে, বাট প্রত্যেকেই কাজটা করতেছে একটা ফর্ম মেইনটেইন করে, হুইচ ইজ কারেক্ট। ইংরেজি গ্রামার হচ্ছে সেই রকম, একাধিক রুলস আছে, একাধিক ফর্মুলা আছে, এবং মাল্টিপল অপশনস আর কারেক্ট, হুইচ ইউ আর গোয়িং টু ইউজ ইজ সোললি ডিপেন্ডেন্ট অন ইউ। এর মানে হচ্ছে আপনার সাথে ইংরেজির একটা কি থাকতে হবে, এগ্রিমেন্ট থাকতে হবে যে জি আমি তোমাকে ইউজ করব, ফর্মুলা মেইনটেইন করব, বাট তোমার ফর্মুলা আমি মেইনটেইন করে যতক্ষণ পর্যন্ত আমি কারেক্ট, আই অ্যাম কারেক্ট। সেই এগ্রিমেন্টটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট।
এইখানে আপনার ফ্রিডম অফ চয়েসটা কোথায়? আমি তো এখানে এগ্রিমেন্ট নিয়ে আসলাম, এখন তো আপনাকে গ্রামারের রুল ফলো করতে হবে। হ্যাঁ, আপনি গ্রামারের রুল ফলো করেন, আপনি সাবজেক্ট চেঞ্জ করেন, আপনি কমপ্লিমেন্ট চেঞ্জ করেন, আপনি মডিফায়ার চেঞ্জ করেন, আপনি যেভাবে খুশি সেভাবে আপনার স্টেট অফ মাইন্ডটাকে প্রকাশ করেন। বাট জিনিসটা হচ্ছে দিন শেষে আপনাকে কিছু বাইন্ডিংস এর ভিতরে থাকতে হবে, আদারওয়াইজ এই এগ্রিমেন্টটা নষ্ট হবে। আপনি যদি এগ্রিমেন্ট নষ্ট করেন, ইন দ্যাট কেস ইউ আর নট আনসারিং এনিথিং, ইউ আর নট গিভিং এনিওয়ান এনি আইডিয়া। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটু আগে যেটা বললাম যে পিওর বেসিকগুলো রেফারেন্স শুধু আমি দিয়ে যাচ্ছি। আপনারা তো ডেফিনেটলি জানেন যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন জিনিস কি, এদের পরে কোন অক্সিলারি ভার্ব বসে, সিঙ্গুলার, প্লুরাল, এগুলোর ব্যাপারে আপনাদের যথেষ্ট আইডিয়া থাকা উচিত। ক্লাস 6 থেকে এগুলো পড়ে আসতেছেন। সো আমি যেটা করবো সেটা হচ্ছে যে এইগুলোর রেফারেন্সে মিডিয়াম সাইজের যে জিনিসপত্রগুলো আছে, যেগুলো আপনি এক্সামে পাবেন বা পাওয়ার চান্স আছে, সেগুলোকে কভার করে দিব। এখন এক্সামে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে দুই ধরনের কোশ্চেন হবে, একটা হচ্ছে খুবই কমন, একটা হচ্ছে এক্সেপশন। এভারেজ বা রেগুলার সাইজের কিছু আসার চান্স কম। খুবই কমন কেন? কারণ হচ্ছে আপনি যদি বেস না জানেন, একটা বিল্ডিং এর ফাউন্ডেশন না থাকলে বিল্ডিংটা আপনি দাঁড়া করাবেন কিভাবে? সো আপনাকে বেসটা জানতে হবে। এক্সেপশনাল, আপনার জ্ঞানের ডেপথটা কতটুকু, আপনি কতটুকু জানেন। সো এগ্রিমেন্টে আমরা প্রথমে স্টার্ট করব একদমই নর্মাল একটা জিনিস নিয়ে। নর্মাল একটা জিনিস কি? যে সাবজেক্টের নাম্বারের উপরে ভার্বটা কিভাবে রিলেটেড। ধরেন এই যে একটু আগে আমি বলছিলাম জনের কথা, জন ইজ স্লিপিং ইন দ্য কার। এই সেন্টেন্সে সাবজেক্ট কয়টা? এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে একটা। কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করব? মনে রাখবেন, আপনি যখন একটা সেন্টেন্সকে অ্যানালাইসিস করতে যাবেন, নেভার স্টার্ট উইথ দ্য সাবজেক্ট, অলওয়েজ স্টার্ট উইথ দ্য ভার্ব। অ্যাকশনটা দেখেন, এই সেন্টেন্সে অ্যাকশন কি? ঘুমানো, জন ঘুমাচ্ছে। দেখেন, আমি যখন ভার্বের আইডিয়াটা বের করতেছি, আমার মুখ দিয়ে অটোমেটিক সাবজেক্ট বের হয়ে আসছে, ঘুমাচ্ছে, জন ঘুমাচ্ছে। সো আমি ভার্বের আইডিয়া থেকে সাবজেক্টকে আইডেন্টিফাই করে ফেলতে পারছি। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে জন ইন দ্য কার। দিস ইজ আ মডিফায়ার। পয়েন্ট ইজ হচ্ছে ইজ। এইখানে এই যে ইজ ব্যবহার করা হয়েছে, এটা কেন? এটা একদমই সিম্পল আনসার। সেটা হচ্ছে জন এখানে কি? জন এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অক্সিলারি যে ভার্ব থাকবে সে সিঙ্গুলার ফর্মে হবে। এখন আমি যদি এই সাবজেক্টের কাউন্টটা চেঞ্জ করে দিই, এখানে কয়জন আছে? একজন। এখন এই কাউন্টটা চেঞ্জ করে যদি আমি 1 থেকে 2 এ আনি, তখন আমার এইখানে যে অক্সিলারি ভার্ব আছে সে কিন্তু আর সিঙ্গুলার থাকবে না, সে প্লুরাল হয়ে যাবে। সো ইজের প্লুরাল ফর্ম কি? ইজের প্লুরাল ফর্ম হচ্ছে আর। আমি এখানে আরেকটা সাবজেক্ট অ্যাড করলাম, ম্যাট অ্যান্ড জন আর স্লিপিং ইন দ্য কার। সো এইটা হচ্ছে নাম্বারের উপর ভিত্তি করে একটা সাবজেক্টের জন্য ইউজ করা যে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বের কি? বেসিক। এখন হচ্ছে মিডিয়াম সাইজ জিনিসপত্রে আমরা এইটাকে কিভাবে অ্যাপ্লাই করব দেখি। আমরা এখানে একটা পলিসি ফলো করব, সেটা হচ্ছে সেই পলিসি। দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে মাদার শেপ। দেখেন, মাদার শেপ হচ্ছে এই স্কয়ারটা, এর ভিতরে যে 4টা শেপ আছে এরা প্রত্যেকে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল। সো আমি যখন এই পুরোটাকে একত্রে কাউন্ট করব, তখন আমার সাথে শেপ থাকবে কয়টা? 5টা। 5টা শেপকে যদি আমি একত্রে ইন্ডিকেট করতে চাই, আমার সেখানে কি ফর্ম আসবে? প্লুরাল ফর্ম আসবে।
কিন্তু যদি আমি প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা ভাবে ইন্ডিকেট করতে চাই, ইন দ্যাট কেস আমার হাতে কি আসবে? সিঙ্গুলার ফর্ম আসবে। এখন আমি তো সব সময় এদেরকে সিঙ্গুলার বা প্লুরাল হিসাবে মিন করব না। প্লুরাল মানে আমি এই অর্থে বোঝাচ্ছি এই সবগুলোকে আমি একত্রে এখানে আনবো না, বা এদেরকে আমি সিঙ্গুলারলি আলাদা আলাদা ভাবে ইন্ডিকেট করব না। সো আমি যদি এদের মধ্যে পার্টিকুলারলি এই দুইটা বা এই দুইটাকে আনতে চাই, ইন দ্যাট কেস কিন্তু এইটা প্লুরাল, ইয়েস, এই দুটাকে যদি আমি আনি, ইন দ্যাট কেস এটা প্লুরাল হিসাবে কাউন্টেড হবে, বাট নট অলওয়েজ। কমন নিয়মটা এইখানেই হচ্ছে আপনার জন্য একটা আপনার জন্য না, অ্যাকচুয়ালি গ্রামারের জন্য একটা এক্সেপশন। সো এখানে কমন রুলসে আমি জানতেছি টোটাল নাম্বারের জন্য প্লুরাল পাবো, ফর ইচ আই উইল গেট সিঙ্গুলার, বাট যখন আমি এদেরকে আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করব, সেখানে সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। কিভাবে দেখেন, উপরের শেপটা থাকুক, ধরেন এই যে এইখানে এই সার্কেলটা দিয়ে আমি একটা প্রফেসরকে রিপ্রেজেন্ট করব, এবং এই ক্রসটা দিয়ে আমি তার স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করব। তো দা প্রফেসর and the student, এইটা আমি এইভাবে লিখতে পারি। এখানে কিন্তু প্রফেসর স্টুডেন্ট দুইজনকে বোঝানো হচ্ছে, অথবা আমি লিখতে পারি the professor and student। খেয়াল করেন এই দুটোতেই কিন্তু আমি দুইটা শেপকেই নিয়ে আসতেছি, বাট দুইটা ভিন্ন ফরম্যাটে। প্রথম ফরম্যাটে দুইজনের আগেই আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল দা আছে, দ্বিতীয় ফরম্যাটে শুধু একজনের আগে দা আছে। জাস্ট ফর 15 সেকেন্ডস চিন্তা করেন এখানে অ্যাকচুয়ালি কার জন্য সিঙ্গুলার হবে এবং কার জন্য প্লুরাল হবে। ওকে, খেয়াল করেন যখন আমি এই যে দা প্রফেসর, দা কি? দা হচ্ছে আর্টিকেল, প্রফেসর কি? প্রফেসর হচ্ছে নাউন, এবং এরপরে স্টুডেন্ট শুধু নাউন, এর আগে কিন্তু কোনো আর্টিকেল নাই। সো এখানে আমরা পাচ্ছি আর্টিকেল নাউন এবং জাস্ট নাউন, মাঝখানে কানেক্টরকে এন্ড। উপরেরটাতে আমি কি পাচ্ছি? আর্টিকেল, প্রফেসর কি? নাউন, এবং এরপরে আমি সেম ফরম্যাট পাচ্ছি, আর্টিকেল এবং নাউন। সো এই দুইটার জন্য একটাতে সিঙ্গুলার ফর্ম হবে, আরেকটাতে কি হবে? প্লুরাল ফর্ম হবে। সো যখন আমি দুই জায়গাতেই দা পাবো, ইন দ্যাট কেস তখন ভার্বটা হবে প্লুরাল। মানে হচ্ছে এরপরে আর ফরম্যাট বা আর ফরম্যাট বসবে অথবা হ্যাভ বসবে। প্রফেসর এন্ড দ্য স্টুডেন্ট আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। কিন্তু যদি আমি একটা সিঙ্গেল নাউন পাই যার আগে আর্টিকেল নাই, এরপর আমাকে ভার্বটা বসাইতে হবে সিঙ্গুলার। তো এটা এইভাবে মনে রাখেন যে যদি আপনি দুইটা নাউন পান এন্ড দিয়ে কানেক্টেড, যেখানে সেকেন্ড নাউনটার আগে কোনো আর্টিকেল নাই, ইন দ্যাট কেস আপনি সিঙ্গুলার ফরম্যাট ইউজ করবেন। আর যদি আপনি সেকেন্ড নাউনের আগে আর্টিকেল পান, আপনি সেখানে প্লুরাল ফরম্যাট ইউজ করবেন। এখন এই যে এই শেপগুলো আমি এইখানে যে ইউজ করছি, এখানে কিন্তু আমি আগে দা প্রফেসর, আগে দা স্টুডেন্ট, দুইটার যে কোনো একটা ইউজ করতে পারতাম, যে স্টুডেন্ট অ্যান্ড দ্য প্রফেসর, দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য প্রফেসর, ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি যখন একটা সেন্টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন তিনজনকেই আনবেন,
তখন কিন্তু এইরকম খুশি মতো আগে পরে ভাইস ভার্সা করা যাবে না। সেটার জন্য পার্টিকুলার সেট রুল আছে, আমরা সেই সেট রুলটাতে যাচ্ছি। ওকে, খেয়াল করেন এখানে প্রফেসর স্টুডেন্ট থেকে বের হয়ে আসি। ধরেন সার্কেল হচ্ছে ফার্স্ট পারসন, ক্রসটা হচ্ছে সেকেন্ড পারসন, আর হচ্ছে ট্রায়াঙ্গলটা থার্ড। সো এই 1 2 3 কে আমি কিভাবে একটা সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে আনবো? সো এখানে হচ্ছে দুইটা ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা হচ্ছে 2 3 1, আর দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে 1 3 2। এই দুইটা ফর্মুলা দুই জায়গাতে বসবে। কোন কোন দুই জায়গাতে বসবে? নরমালি কোনো একটা অ্যাকশন বোঝাইতে আমরা 2 3 1 ফর্মুলা ইউজ করব, কিন্তু যদি কোনো গিল্ট বা দোষ বোঝানো হয় আমরা 1 3 2 ইউজ করব। সো নরমাল কোন একটা অ্যাকশন, ইউ জন and I are going to somewhere, কোন এক জায়গায় যাচ্ছি। তো এই ক্ষেত্রে আগে হচ্ছে সেকেন্ড পারসনটা আসবে, এরপর হচ্ছে থার্ড পারসনটা আসবে, এবং সবার শেষে ফার্স্ট পারসনটা আসবে। কিন্তু এই সেন্টেন্সটাতে যদি আমি কারো কোনো দোষ বুঝাই যে কেউ কোনো কিছুর জন্য রেসপন্সিবল, এখন আমি যখন তিনজনকেই রাখবো সেখানে কারো দোষ বুঝাতে গেলে আমার কি তিনজনকে ইন্ডিকেট করতে হবে না? সো আমি যখন তিনজনকে ইন্ডিকেট করব তখন আমি এই ফর্মুলাটা চেঞ্জ করে দিব। আমি তখন শুরুতে নিজের দোষটা আগে ক্লেম করব, এরপর হচ্ছে থার্ড পারসনকে নিয়ে আসব, এরপর আমি সেকেন্ড পারসনকে আনবো। যে আমরা তিনজন এর জন্য রেসপন্সিবল। সো এটার জন্য আমরা 1 3 2 ফরম্যাটটা ইউজ করতেছি। এখানে খেয়াল করেন দুইটা ক্ষেত্রে ভার্ব কিন্তু প্লুরাল, কারণ এখানে সেই তিনটা ইউজ করা হয়েছে, তিনটা পারসনকে ইউজ করা হয়েছে, এবং অ্যাজ এ রেজাল্ট সাবজেক্টটা আমাদের কাছে কি হিসাবে আসতেছে? প্লুরাল হিসাবে আসতেছে। সো একটু আগে যে বললাম এই শেপগুলো আপনি বের করে করে ইউজ করবেন, আপনার সাবজেক্টের কাউন্ট ডিফারেন্ট হবে, বাট ফর ইচ ডিফারেন্ট সিনারিও ইউ আর গোইং টু গেট ডিফারেন্ট আউটকামস। আপনাকে মাল্টিপল রেজাল্ট ইউজ করতে হবে। মাল্টিপল রেজাল্ট মানে হচ্ছে মাল্টিপল ফর্মুলা। এখন আপনারা অবশ্যই জানেন যে নাম্বার এই জিনিসটা সবকিছুকে কিন্তু অনেকভাবে কি করে, অনেকভাবে এফেক্ট করে। সিমিলারলি আপনি যখন ইংরেজিতে গ্রামাটিক্যাল ব্যাপারে আসবেন আপনাকে তখনও হচ্ছে এই নাম্বারের ব্যাপারটা কনসিডার করতে হবে। কেন কনসিডার করতে হবে? কারণ আপনার সাবজেক্টের সাথে নাম্বারের সম্পর্ক তো কিছুটা আপনি দেখলেন, কিন্তু নাম্বারটা যখন আমি অন্য কোনো পজিশনে নিয়ে যাব ইন দ্যাট কেস কিন্তু সেটা আরো বেশি ইফেক্ট করবে, এবং আপনার ভুল করার চান্স সাবজেক্ট পজিশনে না অবজেক্ট পজিশনে বেশি। কিভাবে বেশি? দেখেন, অবজেক্ট মানে হচ্ছে ভার্বের পরে যে বান্দা আছে সেটাই অবজেক্ট। আপাতত ওইটা নিয়ে আর চিন্তা করেন না। যখন আপনি অবজেক্ট পজিশনে আসতেছেন তখন কিন্তু আপনি সাবজেক্টের দিকে ফোকাস করতেছেন না। আমি যদি বলি অন অফ দ্য স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, পরীক্ষার খাতা ডেফিনেটলি এখানে ইজ থাকবে না, এখানে একটা ড্যাশ দেওয়া থাকবে। সো আমরা পরীক্ষার খাতার ফর্মুলাতে যাই, ড্যাশ অ্যাবসেন্ট। দেখেন অবজেক্ট কেন আপনার জন্য ঝামেলা করবে? অবজেক্ট আপনার জন্য ঝামেলা করবে কারণ হচ্ছে এইখানে যে সাবজেক্টটা,
সেই সাবজেক্টটা যে পজিশনে আছে সেই পজিশনটা হচ্ছে অবজেক্ট পজিশন। কিভাবে অবজেক্ট পজিশন? আমি আপনাকে শুরুতে কি বলছিলাম, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট কখনোই কি দিয়ে শুরু হয় না, প্রিপজিশন দিয়ে শুরু হয় না। তার মানে এইটা যখন প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, এই মিস্টেক আমারও করা, এই মিস্টেক সবারই করা। সো নর্মালি আপনি যখন এই সেন্টেন্সের দিকে তাকাবেন, আপনার তখন মনে হবে অফ দ্য স্টুডেন্টস, এটা তো অবজেক্ট, এটা তো সাবজেক্ট না। কিন্তু যখন নাম্বারের বেলায় আমরা কোনো একটা কিছু কাউন্ট করব, তখন এই অবজেক্ট জিনিসটাকে আমাদের সাবজেক্টের সাথে মিলাই দিতে হবে। কিভাবে মিলাইতে হবে? এই যে অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ আমি দেখতেছি আগে একটা প্রিপজিশন আছে, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। আমার নলেজে আছে যে প্রিপজিশনাল ফ্রেজ কখনোই সাবজেক্ট হইতে পারে না বা কমপ্লিমেন্ট হইতে পারে না। সে কি হইতে পারে? সে মডিফায়ার হইতে পারে। তার মানে কি আমি এটা চিন্তা করব এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট বাই স্টুডেন্টসদের মডিফায়ার? এই কাজটা ভুলে করা যাবে না। দিস ইজ অ্যান এক্সেপশনাল রুল। আমাদের প্রথম এক্সেপশনাল রুল এইটা, যখন আপনি প্রিপজিশনাল ফ্রেজ পাবেন, সরি আমি নীলটা দিয়ে দেখাই, ফোকাসটা বেশি থাকবে। প্রিপজিশনাল ফ্রেজ পাবেন এবং এর আগে নাম্বার পাবেন, ইন দ্যাট কেস প্রিপজিশনাল ফ্রেজের আগে যে বান্দা আছে তার উপর কিন্তু সাবজেক্টটা কি করবে? ডিপেন্ড করবে। বুঝতে পারছেন না প্যাচ লাগায় ফেলছেন? আমি আরো ইজি করে বলে দিচ্ছি। আপনার যখন কোনো একটা সেন্টেন্সে প্রিপজিশনাল ফ্রেজ থাকবে, এখন আপনি প্রিপজিশনাল ফ্রেজের ব্যাপারে কি জানেন? প্রিপজিশনাল ফ্রেজ ইউজুয়ালি অবজেক্ট পজিশনে থাকে। এখন এই সেন্টেন্সে আপনি যদি সেটা চিন্তা করেন, তাহলে তো আপনি এইখানে গুলায় ফেলবেন। এখানে গুলায় ফেলা অ্যাভয়েড করার জন্য বেস্ট অপশন হচ্ছে প্রিপজিশনটার আগে আমার যে সাবজেক্টটা আছে, প্রিপজিশনের অ্যাকচুয়ালি সাবজেক্ট না বলে ওয়ার্ড বলি, যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের উপর এইখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা ডিপেন্ড করবে। এখানে কমন ভুলটা কি? কমন ভুলটা হচ্ছে অনেকেই স্টুডেন্টসটাকে সাবজেক্ট হিসেবে চিন্তা করে এবং এখানে একটা আর বসায় দেয়। এটা করা যাবে না, কারণ এইখানে ফোকাসটা করা হচ্ছে একজনের উপরে। খেয়াল করেন, এইখানে ধরেন আমি এই চারটা শেপ দিয়ে চারটা স্টুডেন্ট বোঝাচ্ছি এবং এই চারটা স্টুডেন্ট, এই যে স্কোয়ারটা ধর একটা ক্লাসরুম, এই ক্লাসরুমে চারটা স্টুডেন্ট আছে। সো এই চারটা স্টুডেন্ট যখন আসছে তখন কিন্তু কেউ অ্যাবসেন্ট নাই। কিন্তু যদি ভিতরের ট্রায়াঙ্গলটাকে আমি এখান থেকে বের করে দেই, দেখেন এইখানে কিন্তু এখন কয়জন আছে? তিনজন আছে। এই চারজন যদি চারটা স্টুডেন্ট হয় এবং এদের মধ্যে যদি একজন চলে যায়, বাকি তিনজন প্রেজেন্ট থাকবে, কিন্তু ওই যে একজন অ্যাবসেন্ট থাকবে। একজন, একটা শেপ এখানে অ্যাবসেন্ট। সো একজন যদি অ্যাবসেন্ট থাকে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে ভার্বটাও কিন্তু এখানে সিঙ্গুলার হবে, সে আর এখানে কি হবে না? প্লুরাল হবে না। আশা করি এখন ক্লিয়ার। তারপর আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরেন এই চারটা শেপ হচ্ছে চারটা কি বলবো, চারটা প্যাকেট, গিফটের প্যাকেট। এর মধ্যে থেকে আমি দুইটা গিফটের প্যাকেট নিব আর দুইটাকে রেখে দিব। দুইটা গিফটের প্যাকেটকে কিন্তু আমি এখন আর নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব না, আমি তখন শুধু গিফটস বলবো। দ্য গিফটস অফ, ধরেন এটা কারো বার্থডে গিফট, ইয়োর বার্থডে আর এক্সকুইজিট। এইখানে আমি কেন আর ব্যবহার করলাম? এখানে কোশ্চেন ফর্মেটটা জানি বোঝানোর জন্য, কারণ কোশ্চেন ফর্মেট অলরেডি দেখে আসছে। এইখানে আবার দেখেন অবজেক্ট পজিশন নিয়ে কনফিউশন অ্যাভয়েড করেন। অফ কি? একটা প্রিপজিশন। সো এইখানে যখন সাবজেক্টের সঙ্গে প্রিপজিশনাল ফ্রেজ যুক্ত হয়, ইন দ্যাট কেস আমরা কি জেনে আসছি?
প্রিপজিশনের আগে যে অংশটা আছে সেই অংশটার উপরে আমাদের ভার্বটা কি করবে, ডিপেন্ড করবে। সো এইখানে প্রিপজিশনের আগের অংশটা কি, দ্য গিফটস। সো দ্য গিফটস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দ্য গিফটস হচ্ছে প্লুরাল। সো এইখানে দ্য গিফটস এর উপর ডিপেন্ড করে আমাদের ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। গিফটস প্লুরাল কি হবে, জাস্ট একটা এসএস। এটা হচ্ছে একদমই পিওর মানে বেস অফ বেসিক। সো এনিওয়ে, তো এইখানে আশা করি আর ইন ফিউচারে কোনো ঝামেলা হবে না। জাস্ট মনে রাখবেন এইভাবে যে যখনই আপনি সাবজেক্টের মধ্যে প্রিপজিশনাল ফ্রেজ পাচ্ছেন, সাবজেক্টের মধ্যেই দেখেন দ্য গিফটস অফ ইওর বার্থডে পুরোটা কিন্তু সাবজেক্ট, কিন্তু আমি যে শুরুতে বলে আসছি যে প্রিপজিশন থাকলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে না, তখন তো আপনি পরীক্ষার হলে না পেরে আমাকে ঘাড়াবেন। সো আমি ওই ঘাড়ানো অ্যাভয়েড করার জন্য বলতেছি যে যখন এই যে নাম্বার বক্সের ভিতরের জিনিস যখন আমি বাইরে বের করে নিয়ে আসবো, নাম্বার থাকবে এবং একটা সাবজেক্টের ভিতরে এই নাম্বারটা রিপ্রেজেন্টেড হবে। ওই যে শুরুতে যেটা বলছিলাম ওয়ান অফ দ্য স্টুডেন্টস বা হচ্ছে দ্য গিফটস অফ ইওর বার্থডে, এই নাম্বারটা যখন রিপ্রেজেন্টেড হবে তখন ডেফিনেটলি প্রিপজিশন থাকবে। প্রিপজিশনের আগের অংশটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আগের অংশটা প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এখন এই বক্সটাকে আমি আবার নতুন করে আঁকি। খেয়াল করেন এইখানে আমি আরেকটা জিনিস বলছিলাম যে আমি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমি ব্যবহার করতে পারি ইচ, অ্যানি, অথবা আমি ইন জেনারেল কাউকে মিন করতে পারি, সেটার জন্য আমি ইউজ করতে পারি সাম। বুঝতে পারছেন? যদি আমি আলাদা আলাদা ভাবে স্পেসিফিক্যালি কাউকে রিপ্রেজেন্ট করতে চাই আমি ইজ ব্যবহার করবো, যে প্রত্যেকটা সে, ইজ দিয়ে প্রত্যেককে বোঝানো হয়। অ্যানি মানে যে কোনো একটা সে, সাম হবে কোনো একটা সে। দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সো রিয়েল লাইফ সিনারিওতে আপনি ইচের পরে কিছু অ্যাডিশনাল জিনিসপত্র বসাইতে পারেন। ইচ আইটেমস নাকি ইচ আইটেম, এইটা একটা কোশ্চেন। যখন আপনি ইচ বলতেছেন, ইচ কি সিঙ্গুলার না? ইচের পরে আপনার কিন্তু অড ফরম্যাটটা সিঙ্গুলার হবে, ইচ আইটেম অথবা ইচ সেই। তো আপনি যদি একটা সেন্টেন্সে ইচের পরে এই সিঙ্গুলার ফর্ম ইউজ করেন, ভার্ব কি হবে? পজিটিভলি সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, মানে হচ্ছে ইজ ব্যবহার করতে হবে বা ওয়াজ ব্যবহার করতে হবে, যেটা ইউজ করেন। অ্যানি, অ্যানি এর পরে না, অ্যানি এর সাথে আমরা কিছু জিনিস ইউজ করতে পারি, যেমন হচ্ছে অ্যানি বডি, অ্যানি ওয়ান, এনিথিং। যখন আমি অ্যানিবডি বলতেছি আমি কিন্তু ইন জেনারেল কাউকে মিন করতেছি, বা অ্যানিওন একই জিনিস, আমি ইন জেনারেল কাউকে মিন করতেছি। এনিথিং দিয়ে আমি ইন জেনারেল কোন একটা জিনিসকে মিন করতেছি। সাম দিয়ে সামবডি মানে কেউ একজন হবে, সামওয়ান, সামথিং। এইটা দিয়েও আমি কি করতেছি, আমি কোন একটা পার্টিকুলার পারসন বা পার্টিকুলার জিনিসকে ইন্ডিকেট করতেছি, বাট আমি ওই পার্টিকুলার কনসেপ্টটাতে ঢুকতেছি না। আমি বলতেছি হবে কেউ একজন, কিন্তু আমি এই দুই জায়গাতেই যে মিনিংটা ক্যারি করতেছি সেটা হচ্ছে আ সিঙ্গুলার পারসন অর এ সিঙ্গুলার থিং। সো যখন সিঙ্গুলার কোনো কিছুকে মিন করা হবে, যেমন যে এনিথিং, আমি এই চারটার মধ্যে যে কোনো একটার কথা বলতে পারি। সামথিং, এই চারটার মধ্যে হবে কোনো একটা, আই ডোন্ট নো হুইচ ওয়ান ইজ দ্যাট। সো এগুলোর পরে অলওয়েজ ভার্ব হবে সিঙ্গুলার। সো আমি এইখানে যখনই অ্যানি বা সাম বা ইচ দেখব, তখন আমি সেখানে কি করব, সেখানে সিঙ্গুলার ফরম্যাট ইউজ করব। এক্সাম্পলে যাচ্ছি, তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এভরি। এখন আপনি বলতে পারেন এভরি দিয়ে তো আমি সবাইকে বোঝাচ্ছি, তাহলে তো এভরির পরে অবশ্যই প্লুরাল হওয়ার কথা। সো এভরির পরে আমি যদি এভরিবডি বসাই বা এভরিওয়ান বসাই
বা এভরিথিং বসাই, তাহলে কি এরপরে প্লুরাল হওয়ার কথা না? যে আমি তো এখানে সবাইকে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি যখন আমি এভরি ইউজ করব বা এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং ইউজ করব বা এভরির পরে অন্য কোনো কিছু ইউজ করব, এভরি পারসন, এভরি আইটেম, ইন দ্যাট কেস আমি এই পুরো জিনিসটাকে ধরেন এইটার জন্য আমি এভরি ইউজ করতেছি, সরি এভরি ইউজ করতেছি, সো এই পুরো জিনিসটাকে আমি একটা ইউনিট হিসাবে তখন কল্পনা করতেছি। যখন আমার এভরি আসতেছে তখন এই হোল জিনিসটা একটা ইউনিট হয়ে যাচ্ছে। ধরেন এটা ইউনিট 1, এরকম আরো অনেক ইউনিট আছে, 50টি ইউনিট আছে। সো এই প্রত্যেকটা ইউনিটকে আমি এই একটা এভরি দিয়ে জেনারেট করতেছি বিধায় এরপরেও আমার ভার্বটা হবে সিঙ্গুলার ফরম্যাটে, কারণ এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড। সো এরপরে আমাদের পজিটিভলি সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। ওকে, এবার এক্সাম্পলে আসি। Anybody is responsible for this. সো এইখানে এই যে anybody আছে, anybody একটা সিঙ্গুলার ওয়ার্ড, তো আমি anybody এর জায়গায় somebody বসাইতে পারি, everybody বসাইতে পারি, অথবা আমি কোন একটা পার্টিকুলার পার্সনের নাম বসাইতে পারি। সো এইরকম সিনারিওতে যেখানে আমি পার্টিকুলার কোন একটা পার্সনের নাম বসাইতে পারতেছি বা আমি ইন জেনারেল কোন একটা পার্সনকে মিন করতে পারতেছি, সেখানে আমার কি হবে? সেখানে হচ্ছে আমার সিঙ্গুলার ফর্ম হবে। সেটা কোন একটা জিনিসের বেলায়ও সত্য। সো আমি যখন এভরিবডি বলতেছি আমি প্রত্যেককে এই যে ইউনিট হিসাবে রিপ্রেজেন্ট করতেছি। সামবডি বললে আমি ইন জেনারেল কোন একটা পার্সনের কথা বলতেছি, বাট আই এম নট অ্যাকচুয়ালি টার্গেটিং দ্যাট পার্সন। এনিবডি বলতে আমি অ্যাকচুয়ালি ম্যাস মানে ওয়াইড একটা ভ্যারিয়েশনের মধ্যে কারো কথা বলতেছি, আমি জানি না সে কে, যে কেউ এটার জন্য রেসপন্সিবল হতে পারে। সো এই যে কেউ বা যে কোনো জিনিস কনসেপ্টটা যখন আসবে, এরপরে আমার এই যে অক্সিলারি ভার্বটা, সেই অক্সিলারি ভার্বটা হবে সিঙ্গুলার, অথবা যে কোনো ভার্ব, যে ভার্বই থাকুক না কেন সেটা হবে সিঙ্গুলার। এখন এখানে একটা ব্যাপার আছে, এভরি জানলাম, এভরির সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অল। তো আমি যখন অল পাবো, বোথ পাবো, ফিউ পাবো, তখন অ্যাকচুয়ালি সিঙ্গুলার থাকবে না প্লুরাল থাকবে? আমি যদি এই শেপের বেলায় অলটাকে চিন্তা করি, তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি আর সিঙ্গুলারে থাকতেছি না, আমি তখন হচ্ছে প্রত্যেককেই একটা ইউনিট হিসাবে রিপ্রেজেন্ট করব না। অল বললে আমি প্রত্যেককে একটা ইউনিট হিসাবে রিপ্রেজেন্ট করব না, আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মিন করব এবং তাদেরকে আমি একটা সামেশন হিসাবে আনবো, লাইক 1 1 1 1 is equal to 4. So all, both বা few কনসেপ্ট হচ্ছে এরা ইউনিট হিসাবে কাউকে মিন করে না, এরা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করে এবং দিন শেষে এই আলাদা আলাদা সবাইকে একত্রিত করে একটা কম্বাইন্ড ফর্ম জেনারেট করে। যেমন আমি যদি বলি যে all men in this room are tall. দেখেন আমি কি এইখানে কোনো একটা পার্টিকুলার পার্সনের কথা বলতেছি যে লম্বা, নাকি আমি বলতেছি এই রুমে যতজন আছে সবাই লম্বা, এই রুমে যতজন আছে সবাই লম্বা। দ্যাট ইজ হোয়াই আমি এইখানে কি করছি? প্লুরাল ফরম্যাটটা ইউজ করছি। এখানে কিন্তু ওই যে আগের রুলটা অ্যাপ্লিকেবল, প্রিপজিশনাল ফ্রেজের আগে যে নাম্বারটা থাকবে তার উপর ডিপেন্ড করে ভার্বটা চেঞ্জ হবে, ভার্বটা ইউজড হবে।
সো এইখানে আমার পয়েন্ট হচ্ছে, এইখানে যখন আমি অল ব্যবহার করতেছি আমি তখন সবাইকে বোঝাচ্ছি। সো আমি যদি সবাইকে বুঝাই, ইন দ্যাট কেস আমার এখানে ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল। এখানে অলের জায়গায় যদি আমি বোথ বসাই, বোথ দিয়ে আমি কয়জনকে বুঝাবো? দুইজনকে বুঝাবো। বোথ ইউ অ্যান্ড আই, এখানেও কিন্তু আর হবে, কারণ আমি বলতেছি যে তুমি এবং আমি, আমরা দুইজনেই লম্বা। আমি পার্টিকুলারলি কাউকে মিন করতেছি না যে আমি লম্বা বা তুমি লম্বা। এই বা শব্দটা আমি বলতেছি না, আমি বলতেছি আমি লম্বা, তুমিও লম্বা, এবং আমি লম্বা এবং তুমিও লম্বা। সো এইখানে আমার প্লুরাল ফরম্যাটটা ইউজ করা হবে। ওকে, শেপ নিয়ে অনেক ঘাটাঘাটি করা হলো। এখন হচ্ছে আরেকটা এক্সেপশনাল জিনিসে যাই। সেই জিনিসটার নাম হচ্ছে ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ড। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মানে সারা জীবন ধরে কিছু একটা চলতেছে, ইনফিনিটিভ সাইন বসায় দিলেন না। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের যে বেস ফর্ম, বেস ফর্মের আগে টু বসাইলে যা আসে। স্লিপ, স্লিপ কি একটা বেস ভার্ব না? মানে ভার্বের একদমই বেসিক ফর্ম। এর পাস্ট ফর্ম কি? স্লেপ্ট, পাস্ট পার্টিসিপল স্লেপ্ট। সো ভার্বের একদম বেস ফর্মকে বলা হয় V1। সো এই V1 এর আগে আমি যদি টু বসাই, ইন দ্যাট কেস সেটাকে আমি বলবো ইনফিনিটিভ। এখানে কিছু ভ্যারিয়েশন আছে, এটা আপাতত আপনাদের না জানলেও চলবে, এটা পরীক্ষা আসবে না। ইনফিনিটিভ দুই ধরনের, একটা ফুল আর একটা হচ্ছে বেয়ার। এনিওয়ে দ্যাট ডাজন্ট ম্যাটার। জিরান্ড হচ্ছে এই যে বেসিক ভার্বটা V1 এর সাথে আমি যদি আইএনজি বসাই, স্লিপিং, এই স্লিপিংটা হচ্ছে জিরান্ড। এখন ইনফিনিটিভ এবং জিরান্ড এরা ইউজুয়ালি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে বসে অথবা অবজেক্ট পজিশনে বসে। সো আমরা এখানে শুধুমাত্র সাবজেক্ট পজিশনটা নিয়ে চিন্তা করি। সাবজেক্ট পজিশনে যদি এরা বসে, এরপরের ভার্বটা অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। এক্সাম্পল দেখাচ্ছি, টু স্লিপ দিয়ে একটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনি আগে আগে ঘুমাইতে যান এবং আপনি জানেন এটা আপনার হেলথের জন্য ভালো। টু স্লিপ আর্লি is good for my health. দেখেন এখানে আমি ফর মাই হেলথ না দিয়ে ফর মাই স্কেজুলস, অবজেক্ট পজিশনে কনভার্সন ক্লিয়ার করে দিই। ফর মাই স্কেজুলস মানে হচ্ছে যে আমার অনেক কি আছে, আমার অনেক কাজকর্ম আছে, এবং এটা হচ্ছে একটা প্লুরাল ফরম্যাট। টু স্লিপটা হচ্ছে এখানে ইনফিনিটিভ, আর্লি এ টু স্লিপকে মডিফাই করতেছে যে কিভাবে ঘুমাবেন, ইজ হচ্ছে ভার্ব, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন পরীক্ষার খাতায় যদি আগে টু স্লিপ পান বা হচ্ছে টু দেওয়ার পরে কোন একটা ভার্বের বেস ফর্ম পান, অ্যাকচুয়ালি টু দেওয়ার পরে ভার্বের বেস ফর্ম, খেয়াল করেন আমি একটাকে যা বলছি, টু দেওয়ার পরে ভার্বের বেস ফর্ম, ওটা আবার মেইন ভার্বের সাথে গুলায় ফেলেন না। টু দেওয়ার পরে যদি ভার্বের বেস ফর্ম পান তাহলে মনে রাখবেন ওই সেন্টেন্সের যে বেস ভার্ব, সেটা অক্সিলারি হোক বা অন্য যে কোনো কিছু হোক, সেটা হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে আসবে। এখন শুরুতে টু পাইছেন, ভাবলেন শুরুতে টু, এটা তো সাবজেক্ট হবে না। লাস্টে আবার ফর মাই স্কেজুলস, ওইটা কি সাবজেক্ট? আমি তো শিখে আসছি ফর মাই স্কেজুলস প্রিপজিশন থাকলে সেটা সাবজেক্ট না কমপ্লিমেন্ট না, তাহলে সাবজেক্ট কোনটা? আর্লি কি সাবজেক্ট? এই টাইপ কনফিউশনে পড়েন না। মনে রাখেন ইনফিনিটিভ আর হচ্ছে ওই প্রিপজিশনাল ফ্রেজ দুইটা আলাদা। দেখেন প্রিপজিশনাল ফ্রেজের পরে যে এক্সাম্পলটা আমি দিলাম, ফর মাই স্কেজুলস, মাই কি? মাই হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন।
সো ফরের পরে পজেসিভ প্রোনাউন আসছে, এটা তো ইনফিনিটিভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ইনফিনিটিভ হওয়ার পরে ভার্বের বেস ফর্ম থাকবে। সো ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। ওইটা নিয়ে তখন মাথা ঘামাবেন যখন ওইটা সামনে আসবে, ওইটার আগে আরেকটা সাবজেক্ট থাকবে যে সাবজেক্টটি ইনফিনিটিভ না, এবং ওই সাবজেক্টটা কোনো একটা কাউন্টকে রিপ্রেজেন্ট করবে, 1 2 3 ফ্লাওয়ার্স, স্টুডেন্টস, এগস, টেবলস, বুকস। তখন হচ্ছে আপনি সেটা নিয়ে মাথা ঘামাবেন। আচ্ছা, তাহলে এই সাবজেক্টের আগে যে নাম্বারটা আছে সেটার উপর ডিপেন্ড করে আমি ভার্ব ইউজ করব, যেটা দেখাইছি। আর এইখানে আপনি জাস্ট হচ্ছে ইনফিনিটিভের পরে সিম্পলি আপনাকে সিঙ্গুলার ফরম্যাট ইউজ করতে হবে, সেইটা মাথায় রাখবেন। এখন টু স্লিপ আর্লি এর জায়গায় আমি যদি জিরান্ড ইউজ করি, তাহলে কিন্তু আমি সিম্পলি এখানে স্লিপিং বসাইতে পারি, যে স্লিপিং ইজ গুড ফর মাই স্কেডিউল। সো এইখানে যে ভার্বের সাথে আইএনজি আছে, এই আইএনজিটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রিপ্রেজেন্ট করতেছে না, এটা হচ্ছে ভার্ব 1 বেস ভার্ব এবং তার সাথে হচ্ছে এই আইএনজি ফরম্যাট। সো এইখানে অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি যে এই যে ঘুমানোর যে অ্যাকশনটা, এই টোটাল অ্যাকশনটা একটা সিঙ্গেল ইউনিট, এটা একটা সাবজেক্ট, এবং যেহেতু এটা একটা সিঙ্গেল ইউনিট, এটা একটা সাবজেক্ট, এরপরে ভার্বটা কি ফর্মে হবে? সিঙ্গুলার ফর্মে হবে। এই যে ইউনিট ইউনিট বলতেছি, ইউনিটের কিন্তু একটা এক্সেপশন আছে কোনো কিছু মাপার জন্য। এতক্ষণ কিন্তু কোনো কিছু মাপামাপির ঝামেলা ছিলাম না, নাম্বার টাম্বার এটা সেটা নিয়ে ছিলাম। সো আমি যখন মাপামাপিতে আসব, ধরেন আমি বলতেছি 5 মাইলস 20 days, এই দুইটার দিকে খেয়াল করেন। আপনি যখন মেজারমেন্টে আসতেছেন, মেজারমেন্টে কিন্তু আমাদের সিঙ্গুলার প্লুরালের কনসেপ্টটা একটু এলোমেলো হয়ে যাবে। কিরকম এলোমেলো হবে? ওকে, কিরকম এলোমেলো হবে? যখন আমি 5 মাইলস বলতেছি, খেয়াল করেন, মাই মিস্টেক, আমি ম্যাথে খারাপ, সো আমি এটা হিসাব করতে পারতেছি না। যাই হোক, আমি ওই কনসেপ্ট থেকে বের আসি। ধরেন আপনার বাসার থেকে আপনার বন্ধুর বাসার ডিসটেন্স হচ্ছে কত? 5 মাইল। সো এইটা হচ্ছে আপনার বাসা, খেয়াল করেন, এটা হচ্ছে আপনার বন্ধুর বাসা। গেলেন কতটুকু গেলেন? 5 মাইলস, 5 মাইল গেলেন। এই যে আপনি 5 মাইল গেছেন, এই যে আপনার বাসা থেকে আপনার বন্ধুর বাসা, এটা কি একটা সিঙ্গেল ডিসটেন্স না? এই যে মাঝখানে আমি ডিসটেন্সটা ক্যালকুলেট করতেছি, কাউন্ট করতেছি, এটা তো একটা সিঙ্গেল ডিসটেন্স। সো একটা সিঙ্গেল ডিসটেন্স যদি আমি ক্যালকুলেট করি, সেখানে আমার ভার্বটা কি হবে? সিঙ্গেল হবে, মানে প্লুরাল। হ্যাঁ না, সিঙ্গুলার। যখন আমি একটা ডিসটেন্স ক্যালকুলেট করব, এখানে থাকুক 5 মাইলস থাকুক, 20 মাইলস থাকুক, 1000 মাইলস থাকুক, ডিসটেন্স তো একটাই, আপনার বাসা থেকে আপনার বন্ধুর বাসা। আপনারা তো হচ্ছে ভেক্টরের ব্যাপারে জানেন কি না? ভেক্টর কিন্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দিকে যায়। সো ধরেন এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর। সো এই একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের দিকে যেতে আপনাকে একটা ইউনিফাইড, একটা ওয়ান ডিসটেন্স অতিক্রম করতে হচ্ছে। সো 5 মাইলস এর পরে যে ভার্ব হবে সেটা কি হবে? সিঙ্গুলার ফরম্যাট হবে। 5 মাইলস ইজ আ লং ডিসটেন্স। দেখেন এখানেও কিন্তু আমি লং ডিসটেন্স বলতেছি, ডিস্টেন্সেস বলতেছি না। সো যখন আপনি এরকম ইউনিট পাবেন, মেজার পাবেন, তখন এই ইউনিট বা মেজারের পরে আপনাকে সিঙ্গুলার ফরম্যাট ইউজ করতে হবে, কারণ ইউনিট বা মেজার একটা ইউনিফাইড আইডিয়া জেনারেট করে। এই যে এতক্ষণ ধরে আমি এত কনসেপ্ট দিচ্ছি, সব কনসেপ্ট কিন্তু একটা আইডিয়া। ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিস আইডিয়াস। আপনার যখন পরীক্ষার খাতায় কোশ্চেন আসবে, ইউ হ্যাভ টু ইউজ দিস আইডিয়াস অ্যাট দ্য ভেরি পারফেক্ট ফর্ম। আপনি যদি পারফেক্টলি ইউজ না করতে পারেন, ইন দ্যাট কেস অসুবিধা হবে, যেটা সাবজেক্ট অবজেক্ট পজিশন ঘুরে ফেলবেন, কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা ইনফিনিটিভ সেটা ধরতে পারবেন না। এনিওয়ে, সো 20 days is all it takes। কিছু একটা করবেন সেটার জন্য 20 দিন লাগবে। সো এখানে 20 ডেজটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি আপনার এই টোটাল কাজটা করার জন্য প্রয়োজনীয় সময়। সো এখানে যখন আমি বলতেছি প্রয়োজনীয় সময়, টাইম,
টাইমটা এখানে ইউনিফাইড না, একটাই তো টাইম, 20 দিনই তো টাইম, একটা কাজের জন্য তো 20 দিন টাইম। সো এই যে ইউনিফাইড কনসেপ্ট ইউনিট এবং মেজারের জন্য, সেটার জন্য আমাদের ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এখন বহু কমন এক্সেপশন দেখলাম, একটা অড এক্সাম্পল দেখি। ওইখানে তো আমরা হচ্ছে এভরি, অল, ফিউ এগুলা দেখে আসছি। এবার একটু অডে যাই। অডটা কি? অডটা হচ্ছে নো। নো শব্দটাই অড। আপনি লাইফে যদি নো প্রপারলি ইউজ করতে না পারেন, জীবনে অনেক জায়গায় কলা অথবা বাঁশ দুইটাই খাবেন। সো যখন আপনি নো কনসেপ্টে আসতেছেন, তখন এই কনসেপ্টটা অড হচ্ছে কেন? কারণ হচ্ছে আমি যখন নাথিং বলতেছি, নাথিং ইজ সার্টেন, এটা সরি, এইখানে কিন্তু আমি ওই যে এভরি, সাম, এনি এর ফরম্যাটটা ইউজ করতেছি। কিন্তু আমি যদি বলি নান অফ ইট ইজ সার্টেন, নান অফ ইট ইজ সার্টেন, তখন কি ঝামেলাটা হয়? নান অফ ইট ইজ সার্টেন। যখন এই নো এর সাথে রিলেটেড নান আসবে, এটারে আবার হচ্ছে ওই এন ইউ এর নান, বা হচ্ছে আপনি যে নান খান গ্রিল দিয়ে, সেটার সাথে গুলে ফেলেন না, বিকজ এটা নিজেই অনেক কনফিউজিং। শুধু শুধু এটারে অন্য কিছুর সাথে পেঁচায় না, তাহলে দিন শেষে খাইতেও পাবেন না, ইউজও করতে পারবেন না। সো আমি যখন বলতেছি নান অফ ইট, তখন এখানে ঝামেলাটা কোথায় হচ্ছে? এতক্ষণ ধরে কি বলছি? এতক্ষণ ধরে বলছি যে অফের আগে যে বান্দা আছে সেই বান্দার উপরে আমার কি হবে, আমার হচ্ছে ভার্বটা ডিপেন্ড করবে, অক্সিলারি ভার্ব। যখন নান আসবে, নানের সময় পুরো জিনিসটা উল্টা হবে। ভার্বটা এখন ডিপেন্ড করবে কিসের উপর? ইটের উপর। এই নানের পর যে প্রিপজিশন থাকবে, ইউজুয়ালি এখানে অফ হবে সব সময়। সো এই অফের পর আমি যে জিনিসটা পাবো, যে নাম্বারটা পাবো, সিঙ্গুলার বা প্লুরাল, তার উপর ডিপেন্ড করে আমার এই ভার্বটা সিঙ্গুলার বা প্লুরাল হবে। সো এইখানে আমি আরেকটা সেন্টেন্স লিখি যে নান অফ দ্য পেপারস, এখানে কি আমি ইজ দিব নাকি আর দিব? এই যে কোনো পেপার ভ্যালিডেট করা হয় নাই, এখানে আমি ইজ দিব নাকি আর দিব? এখানে আমি আর দিব। কেন আর দিব? সেটা হচ্ছে যখন আমি নান বলতেছি, নানের পরে একটা কি বসাচ্ছি? অফ বসাচ্ছি। এরপরে আমার কি আছে? প্লুরাল ফরম্যাট আছে। সো প্লুরাল ফরম্যাটের জন্য এখানে ভার্বটা আমার হবে কি? প্লুরাল। এখন কনসেপ্টটা এখানে কেন প্লুরাল হলো সেটা জেনে রাখেন। যখন আমি বলতেছি, এইখানে ধরেন আমি বললাম যে এভরি ওয়ান অফ দ্য পেপারস ইজ ভ্যালিডেটেড, আমি কিন্তু প্রত্যেকটা পেপারকে একটা একটা করে বলতেছি, এই পেপারটা ভ্যালিডেটেড, এই পেপারটা ভ্যালিডেটেড, এই পেপারটা ভ্যালিডেটেড। কিন্তু আমি যখন বলতেছি নান অফ দ্য পেপারস আর ভ্যালিডেটেড, আমি তখন কি বলতেছি? কোনো পেপারই ভ্যালিডেটেড না, কোনো পেপারে কোনো ভ্যালু নাই। ধরেন আমার কাছে কি একজন 10টা পেপার সাবমিট করছে যে এগুলো জানানোর জন্য রিভিউ করে দিতে হবে। ওকে ফাইন, আমি রিভিউ করলাম, কিন্তু কোনোটাই জুতের না। সো আমি যখন এটা একটা সামারি করব, আমি তখন বলবো যে এগুলোর কোনোটাই ভ্যালিডেটেড না। যখন আমি বলতেছি কোনোটাই ভ্যালিডেটেড না, আমি তখন নেগেটিভলি বোঝাচ্ছি যে আমার কাছে যতগুলো আসছে সবগুলাই ইনভ্যালিড। এই যে দেখেন, সবগুলাই ইনভ্যালিড। সো নানের সাথে যে ওয়ার্ডগুলো ইউজ হয় সেগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়ার্ড। এখানে অ্যাকচুয়ালি ইনভ্যালিড কনসেপ্টটা, আইডিয়াটা চলে আসছে। এখন বুঝছেন কেন শুরুতে বলছিলাম আইডিয়া ইজ এভরিথিং ফর ইংলিশ। এখানে যেহেতু ইনভ্যালিড আসতেছে, তার মানে এখানে যতগুলা পেপার আছে সবগুলা ইনভ্যালিড, এবং সেগুলোর জন্য এখানে আমি আর ফরম্যাটটা বসেছি। ওকে, গরমের দিনে দাঁড়ায় কথা বইলা বহুত অবস্থা খারাপ হয়, টের পাচ্ছি। এনিওয়ে, সো লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমরা এখনই বের হবো। আমার অবস্থা যেহেতু খারাপ, আপনারাও টায়ার্ড হয়ে গেছেন।
সো বের হওয়ার আগে আরেকটা জিনিস দেখা দিচ্ছি, সেটা হচ্ছে একটা সিম্পল, খুবই সিম্পল, এটা আপনারা জানেন, এটা অনেকে জানেন, তারপরে বলে দিচ্ছি। আ পেয়ার অফ, আমি যখন বোথ বলছিলাম, বোথ ইউ অ্যান্ড আই, সেখানে আমি কি বলছিলাম মনে আছে আপনাদের? সেখানে আমি বলছিলাম যে ওইটা প্লুরাল, কারণ হচ্ছে আমি দুইজনকে কি করতেছি, মিন করতেছি। এখন আমি যদি আ পেয়ার অফ বলি, ওই যে ওই একদম শুরুতে যে জিনিসটা আঁকছিলাম, বক্সটা আঁকছিলাম, ওই বক্সের মধ্যেই ধরেন এখানে এই দুইটা আইটেম আছে, এই দুইটা আইটেমকে যদি আমি বোথ না দিয়ে আ পেয়ার অফ লিখি, তখন কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটা আইটেম একটা সিঙ্গেল ইউনিট হিসাবে রিপ্রেজেন্টেড হবে। এভরি এর মতো, এভরিতে কি সবাই একটা সিঙ্গেল ইউনিট হিসাবে আসছিল না? এখানে হচ্ছে আ পেয়ার অফ দিয়ে আমি এই দুইটা আইটেমকে একটা সিঙ্গেল ইউনিট হিসাবে আনবো। ধরেন আমি এখানে আইটেমস না লিখে কি বলি, সিজার্স বলে, আপনারা সবাই এটার সাথে পরিচিত, বাসার সবারই কাছে আছে আশা করি। A pair of scissors is missing. দেখেন এখানে কিন্তু আমি আর কি বলি নাই, আর বলি নাই, মানে হচ্ছে আমি আর অক্সিলারি ভার্বটা বলি না, আমি এখানে কি বলছি, আমি এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বলতেছি, কারণ হচ্ছে আ পেয়ার অফ দিয়ে আমি এই যে কাঁচিটা আছে না, আমি এই এক জোড়া কাঁচিকে মিন করছি নাকি একটা কাঁচিকে মিন করছি? একটা কাঁচিকে মিন করছি, দুইটা কাঁচি না। মানে কিছু কিছু ওয়ার্ড আছে ইংরেজিতে অ্যাকচুয়ালি, যে ওয়ার্ডগুলা কনফিউজিং ওয়ার্ড, এটা হচ্ছে একটা কনফিউজিং ওয়ার্ড। আপনি যখন সিজার্স শুনতেছেন, মানে আপনাকে বললো যে পেয়ার অফ সিজার্স কিনে নিয়ে আসতে, আপনি যে দুইটা সিজার্স কিনে নিয়ে আসছেন, তখন আপনার যারা মাইল লাগাবে যে তারা দুইটা কাঁচি আনতে বলছে, আমি অ্যাকচুয়ালি আপনাকে একটা কাঁচি আনতে বলছে। বাট এখানে পেয়ার অফ ইউজ করা হয় যে কাঁচির দুইটাই আছে না, এই যে চশমার যেমন দুইটা ডাটি আছে, এরকম কাঁচিরও তো হচ্ছে দুইটা কি বলো ওইটাকে, ব্লেড আছে। সো ওই দুইটা ব্লেডকে একত্রিত করে একটা সিঙ্গল ইউনিফাইড ইউনিট হিসাবে মিন করা হচ্ছে। ঠিক এইখানে যেরকম এই দুইটা শেপকে একটা সিঙ্গল ইউনিফাইড ইউনিট হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সো এই জন্য এইখানে সিঙ্গুলার ফরম্যাট হবে। আচ্ছা, আমাদের হাতে আর হচ্ছে কতক্ষণ সময় আছে? 24 মিনিট। আচ্ছা, ওকে, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আশা করি সমস্যার কথা না। লাস্টে যা যদি আজকে আর একটু টাইম থাকে কিছু কোশ্চেনের অ্যান্সার দেখায় দেবনি, অসুবিধা নাই। আমরা এর পরের টপিকটাতে চলে যাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো বুঝলেন। এখন এর বাইরে আরো অনেক রুলস আছে যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে বেসিক রুল বা নর্মাল গ্রামাটিক্যাল রুল। এখন আমি কিন্তু আপনাদের এই যে যা বলতেছি এগুলোর জন্য ম্যাটেরিয়াল দিব, ম্যাটেরিয়ালগুলো পড়বেন। আপনাদের যে হচ্ছে টেক্সট বুক আছে, টেক্সট বুকটা তো ডেফিনেটলি পড়বেন, ওটা অ্যাভয়েড করা যাবে না। আর এগুলা আমি যেগুলো পড়াচ্ছি সেগুলাকে জানি না নোট করতেছেন কিনা, বাট বেটার হচ্ছে নোট করে রাখেন। ইন দ্যাট কেস আপনার সবগুলো কম্বাইন করতে সুবিধা হবে, আপনাদের সুবিধার জন্য বলতেছি, ভবিষ্যতে কষ্ট কম হবে। বিশেষ করে এই যে লাস্টের দিকের যে নান, তারপরে যে পেয়ার অফ, এগুলো হচ্ছে কি এক্সেপশনাল রুল, কিন্তু এক্সেপশনাল রুল আসার চান্স বেশি, ঢুকাই দেবে কোন এক জায়গায় যে কোন সেন্টেন্সটা কারেক্ট, কোন সেন্টেন্সটা ইনকারেক্ট। অবজেক্ট পজিশনে একটা সাবজেক্ট ঢুকাই দিল, ঢুকাই দিয়ে ওইখানে হওয়ার কথা হচ্ছে সিঙ্গুলার, বসায় দিল প্লুরাল, তারপরে বললো কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। এখন আপনি যদি ইনফিনিটিভ, প্রিপজিশনাল ফ্রেজ, সাবজেক্ট আলাদা করতে না পারেন, কট খাওয়া যাবেন। সেগুলো নোট করে রাখেন, কোর্স ম্যাটেরিয়াল পড়বেন, নিজেও নোট করেন, ইন দ্যাট কেস আপনার প্র্যাকটিসটা ভালো হবে। আর্টিকেলে যে আর্টিকেলের ব্যাপারে তো ডেফিনেটলি জানেন, এ অ্যান্ড দি একদমই কমন কনসেপ্ট হচ্ছে কনসোনেন্টের আগে কি বসে, এ বসে, ভাওয়েলের আগে অ্যান বসে, কোনো কিছুকে পার্টিকুলারলি মিন করতে হইলে দা বসে। পার্টিকুলারলি মিন করলে কি সেটা কি সবসময় সিঙ্গুলার? জি না, পার্টিকুলারলি অনেক কিছু মিন করা যায়। আমাকে পার্টিকুলারলি মিন করা যায়, আমার মতো 50টা মামুনকেও পার্টিকুলারলি মিন করা যায়। ধরেন আমার নামে একটা জাতি আছে, আমি তখন বলতেছি যে দা মামুন, এর মানে কি আমি আমাকে বোঝাচ্ছি না, আমি পুরো জাতিটাকে বোঝাচ্ছি। সো এখানে ওই রকম চিন্তা করার কারণ নাই, দা মানেই সিঙ্গুলার। বাই দ্য এটা আপনাদের কাছে হয়তো অড লাগতে পারে শুনতে, আরে আমরা তো জানি, জানেন, স্টিল পিপল মেক মিস্টেকস। এ এবং অ্যান হচ্ছে সিঙ্গুলার, একটা পার্টিকুলার জিনিসের জন্য আপনি এ এবং অ্যান ইউজ করবেন। কিন্তু যখনই আপনি এ এবং অ্যান ইউজ করবেন, তখনই ওই যে পার্টিকুলার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা থাকবে না। ওটা কোশ্চেনের বেলায় আমি দেখায় দেবো যে কেন এই পার্টিকুলার কনসেপ্ট থাকবে না। সো এইখানে আর্টিকেলের বেসিকগুলো আশা করি আপনারা
জানেন আমি হচ্ছে নাম্বার দিয়ে স্টার্ট করি। ধরেন হাফ, আপনি বাজারে গেছেন, বাজারে যে আপনি আটা কিনবেন, কতটুকু আটা কিনবেন? 1 কেজি আটা কিনবেন নাকি 2 কেজি? প্রথমে আমি 1 কেজিতে যাই। 1.5 kilograms। যখন হাফের আগে কোন একটা নাম্বার থাকবে তখন হাফের আগে এ বসবে। 1.5 kilograms। এখন 1টা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার জন্য কি বসাইছি? এ বসাইছি। তাহলে কি আমরা যখন 2 দিব, 2.5 kilograms, এখানে কি আমি আর্টিকেল উঠে দিব? চিন্তা করেন, আমি হাফের আগে নাম্বার আছে বিধায় এ আর্টিকেল বসাইছি হাফের আগে। হাফের আগে কোন নাম্বার আছে? 1 আছে। সেকেন্ড এক্সাম্পলে হাফের আগে 2 আছে, এখানে কি আমি এ বসাবো? আমার কি 1 বা 2 এর সাথে ডিপেন্ডেন্ট নাকি হাফের সাথে ডিপেন্ডেন্ট? হাফের সাথে ডিপেন্ডেন্ট। সো আপনি যখন হাফ বলতেছেন আপনি বোঝাচ্ছেন এ হাফ। এ হাফ মানে হচ্ছে 1 কেজির অর্ধেক। বুঝতে পারছেন এখন ব্যাপারটা? যে কোনো নাম্বারের বেলায় সেটা হচ্ছে কেজি হোক বা অন্য যে কোনো ইউনিট হোক, সেটার অর্ধেকে আপনি এ হাফ দিয়ে রিপ্রেজেন্ট করবেন, যে এর অর্ধেক, ই কাউন্টার অর্ধেক। সো জাস্ট মনে রাখেন, হাফের আগে নাম্বার থাকলে হাফের আগে এ বসে। হাফের আগে নাম্বার থাকলে মানে হচ্ছে যে একদম শুরুতে নাম্বারটা আছে, এবং হাফের ইমিডিয়েট আগে আমি এ আর্টিকেলটা বসাচ্ছি। এরপর হচ্ছে ওই যে ইউনিটস এন্ড মেজারমেন্ট। একটা গাড়ি খুব জোরে চলতেছে, সো দ্য কার, আগে দা বসাইছি, এটা নিয়ে এখনই কথা বলবো, ইজ মুভিং at a speed of 90 mph। mph দেখুন আমি কি বললাম, এখানে তো আর্টিকেল দেখতেছি না, ঘটনা কি? mph মানে হচ্ছে মাইলস পার আওয়ার। এই যে পার শব্দটা দিয়ে অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল কনসেপ্ট বোঝানো হয়। সিঙ্গেল কনসেপ্টটা কি? এন। কেন এন বললাম? আওয়ার। যখন আপনি আর্টিকেলে শুরুতে এইচ পাবেন কিন্তু এইচটা উচ্চারিত হবে না, এটা জানেন অলরেডি আসলে, আওয়ার, অনার, এইচটা অনুচ্চারিত থাকবে, তখন এর আগে আর্টিকেলটা হবে এন, ওইখানে হচ্ছে এ হবে না। সো এইখানে আমি 90 mph কে লিখতে পারি 90 মাইলস অ্যান আওয়ার। সো যখন এইরকম থাকবে, কি বলে, ইউনিটস অফ মেজারমেন্ট থাকবে, এখানে হচ্ছে স্পিড মেজার করা হচ্ছে, সেখানে হচ্ছে আমি কি করব? আমি ইউনিটের আগে, এই যে আওয়ার, টাইমের লাস্ট ইউনিটের আগে একটা কি বসাবো? এ অথবা এন বসবো। এটা ডিপেন্ড করবে লাস্ট ইউনিটটা কি। যেমন আমি যদি বলি যে এগ সেলস 150 টাকা পার ডজন। দেখেন এখানে কিন্তু কি হচ্ছে? মেজারমেন্ট আসতেছে। কি মেজারমেন্ট? এ কত টাকায় বিক্রি হচ্ছে? 150 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এখানে মেজারমেন্টটা কি টাকার ইউনিটে হচ্ছে নাকি ডজনের ইউনিটে হচ্ছে? দেখেন তো, দুইটাতেই হচ্ছে, কিন্তু লাস্ট যে ইউনিটটা আছে মানে প্রতি ডজনে 150 টাকা। আমি যদি কাউকে বলতে চাই যে ডিম বিক্রি হচ্ছে 150 টাকা, তাহলে স্বভাবতই কেউ কোশ্চেন করবে, আপনি কোশ্চেন করবেন 150 টাকাতে কয়টা ডিম পাবো? সো এই যে লাস্ট ইউনিট, সেটা অ্যাকচুয়ালি ডিফাইন করবে আইডিয়াটা অ্যাকচুয়ালি কতটুকুর জন্য প্রযোজ্য। এই যে এইখানে গাড়ির জন্য এই আওয়ারটা ডিফাইন করতেছে আইডিয়াটা কত, মানে স্পিডটা কিরকম তার জন্য প্রযোজ্য, আওয়ারলি স্পিড নাকি পার সেকেন্ড স্পিড নাকি অন্য কিছু। সো এইখানে যে 150 টাকা, এইটা অ্যাকচুয়ালি ডিফাইন না, এই ডজনটা এখানে ডিফাইন করে দিচ্ছে যে পার ডজনে 150 টাকা করে ডিম বিক্রি হচ্ছে।
সো এখানে আমি আগে এ বসাইতে পারি যে প্রতি ডজন এগের দাম হচ্ছে 150 টাকা। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। সো এখন জাস্ট এটা মনে রাখেন যে ইউনিটস অফ মেজার থাকলে মানে হচ্ছে দর, অনুপাত, গতিবেগ এগুলো থাকলে সেখানে আগে এ অথবা এন বসে। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এই যে দা কার বলছি, রাস্তাতে তো অনেক গাড়ি যায়, অনেক গাড়ির মধ্যে আমি কি একটা পার্টিকুলার গাড়িকে মিন করতেছি না? যখন আমি একটা পার্টিকুলার গাড়িকে বা পার্টিকুলার জিনিসকে রিপ্রেজেন্ট করব তখন এর আগে দা বসবে। তার মানে দায়ের কনসেপ্টটা আমি পাচ্ছি বা দিয়ের কনসেপ্টটা পাচ্ছি যে 50টা জিনিস আছে। ধরেন আপনারা যে কয়জন ভিডিও দেখতেছেন তাদের সবাই একজন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। এখন আমি সবাইকে একত্র করে বলতে পারি অথবা আমি আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা করে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। আমি যখন আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করব তখন হচ্ছে আমি প্রত্যেকের জন্য দা বসাবো যে আপনারা প্রত্যেকেই কি একজন আরেকজনের থেকে আলাদা। তখন আমি বলবো দা ভিউয়ার, আপনি একজন ভিউয়ার, দা ভিউয়ার, আমি আপনাকে ইন্ডিকেট করতেছি। আমি যদি এ ভিউয়ার বলি, আপনি আপনাদের মধ্যে জেনারেলি কাউকে ইন্ডিকেট করতেছি, আমি কাউকে পার্টিকুলারলি ডিফাইন করতেছি না। আর আমি যদি দা ভিউয়ার্স বলি তখন আমি আমার এই ভিডিওটার ভিউয়ারদেরকে ইন্ডিকেট করতেছি। আমার অন্য আরও ভিডিও আছে সেগুলোর ভিউয়ার্সরা তখন আলাদা। সো দা ভিউয়ার্স তখন কি প্লুরাল হয়ে যাচ্ছে, বাট স্টিল সেটা একটা ইউনিফাইড ইউনিট, কারণ সেটা ডিফাইন করতেছে। এখন এই কনসেপ্টটা ফুলি ক্লিয়ার হয়ে যান। দ্য কার্স, এটা যেহেতু প্লুরাল এরপরে আর বসবে। এইখানে ধরেন হাইওয়েতে 10টা গাড়ি চলতেছে, এর মধ্যে 5টা গাড়ি 90 মাইল পার আওয়ার বেগে চলতেছে। এই 5টা গাড়িকে আমি পার্টিকুলারলি যখন ডিফাইন করছি তখন আমার এর আগে কি আসতেছে, দা আসতেছে। কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে এই যে একটাকে বললাম ইউনিট, ইউনিটের মধ্যে আমি কিন্তু প্রিপজিশন ঢুকাইতে পারি। ইউনিটের মধ্যে প্রিপজিশন ঢুকাইলে কি হবে সেটা দেখি, চলো। জন সেলস এক্স, এরপরে আমি একটা বাই প্রিপজিশন বসাবো, বাই দা হান্ড্রেডস। দেখেন একটু আগে আমি যখন কি বলছিলাম, একটু আগে আমি যখন বলছিলাম যে এক্স সেলস 150 টাকা এ ডজন, তখন কিন্তু আমি ওইখানে ডজনের আগে এ বসাইছিলাম। কেন? কারণ ওখানে কোনো প্রিপজিশন ছিল না। এইখানে যখন প্রিপজিশন আসবে, এটা এক্সেপশনাল রুল, এখানে যখন প্রিপজিশন আসবে, প্রিপজিশনের পরে ইউনিটের মধ্যে, এই যে প্রিপজিশন এবং ইউনিটের মধ্যে, মানে প্রিপজিশনের পরে ইউনিটের আগে কি বসবে, দা বসবে। সো এটার আরেকটা এক্সাম্পল আমি বলতে পারি যে সামন, মানে ধরেন কে একজন, দ্য ম্যান বাইজ এগস। এই জনের কাছ থেকে একজন মানে ডিম কিনলো। কিভাবে ডিম কিনলো? 20টা 20টা করে, 5 20 100। তাহলে দ্য ম্যান বাইজ এগস বাই দ্য স্কোরস। ওই যে যখনই বাই আসবে মেজারমেন্টের সাথে তখনই ওই যে লাস্টের যে ইউনিট স্কোরস বা হান্ড্রেডস এর আগে একটা দা বসবে। আর্টিকেল মনে রাখা একদমই সহজ, আপনার জাস্ট হচ্ছে কিছু নিয়ম মুখস্থ করতে হবে। সো মনে রাখা সহজ, আবার মুখস্থ করা কঠিন। ওকে, এখন একটা স্পেশাল টাইপের আর্টিকেল দেখাই, সেটা হচ্ছে কম্পারিজন। কম্পারেটিভ বলতে গেছিলাম, অ্যাকচুয়ালি কম্পারেটিভ আর্টিকেল টার্মটি স্কুল উচিত হবে না। কম্পারিজনের জন্য আর্টিকেলটা কিভাবে আমরা ইউজ করব, ধরেন আমি জন এবং রালফের মধ্যে কম্পেয়ার করতেছি, এই দুজনের মধ্যে কে বেশি জোরে দৌড়াইতে পারে। সো যখন আমি দুজনের মধ্যে কম্পেয়ার করব, যে বেশি দৌড়াতে পারে তাকে আমার কি ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে না, যে এই বান্দা বেশি জোরে দৌড়াতে পারে। সো ধরলাম রালফ জোরে দৌড়াতে পারে, তাহলে আমি সেটাকে কিভাবে লিখব, রালফ ইজ দ্য faster of the two boys.
এখানে দুইজন ছেলের মধ্যে একটা হচ্ছে রালফ আর একটা হচ্ছে জন। আমি জনের নামটা এখানে ইন্ডিকেট করি নাই, কারণ আমি কার দিকে ফোকাস করতেছি, আমি রালফের দিকে ফোকাস করতেছি। সো যখন এরকম কম্প্যারিজন হবে এবং সেই কম্প্যারিজনে আমার কোনো একজন ইন্ডিভিজুয়ালের দিকে ফোকাস করতে হবে, তখন আমি অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব, ফাস্টার, ফাস্টেস্ট। সো এখানে কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে ফাস্টার। সো এই ফাস্টারটা কে, পার্টিকুলারলি এই দুজনের মধ্যে কে, সেইটা ইন্ডিকেট করার জন্য আমি এখানে দা আর্টিকেলটা ব্যবহার করছি, যে এই দুজনের মধ্যে রালফ কি, রালফ হচ্ছে ফাস্টার। সো এই জাতীয় কম্পারেটিভ ডিগ্রির বেলায়, দুইজনের মধ্যে কম্পারিজনের বেলায়, কম্পারিজনের আগে কি বসে, দা আর্টিকেলটা বসে। ওকে, তো আমরা নাম্বার জানলাম, কম্প্যারিজন জানলাম। এখন আর্টিকেল শেষ করার আগে আবার হচ্ছে যে পেয়ার অফ সিজার্স এর মতো কিছু জিনিস দেখাচ্ছি। কিছু জিনিস মানে দুইটা জিনিস দেখাই। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আর্টিকেলে খুব বেশি ডিসকাস করি না, কারণ আর্টিকেলের রুলস গুলো হচ্ছে মোস্টলি বেসিক, এগুলো কথা বলতে গেলে মানে হচ্ছে টাইম চলে যাবে, কারণ মুখস্থ করতে হবে পুরো সবকিছু। ওই রকম হচ্ছে এইটা দিয়ে ওইটা ফর্মুলা ইউজ করার মতো না। সো আমি যে ম্যাটেরিয়াল দিব, ম্যাটেরিয়ালের সবগুলো রুলস দেওয়া থাকবে। সো রিড দ্যাট ম্যাটেরিয়াল, আর এখানে যেগুলো বললাম এগুলো নোট করে এগুলোর সাথে ম্যাচ করে নেবেন। দুইটা স্পেশাল ইউনিক রুল আছে আর্টিকেলের জন্য। মোস্ট শব্দটা থাকলে, মোস্ট বিউটিফুল গার্ল। সো আমি যখন মোস্ট বিউটিফুল গার্ল বলতেছি, এর আগে আমি এ বসাবো নাকি দি বসাবো? ধরেন রালফ স, এখানে আমি কি বসাবো, এ নাকি দি? যখন মোস্ট দিয়ে ভেরি বোঝানো হবে, দেখেন এখানে মোস্ট বিউটিফুল দিয়ে কি খুবই সুন্দর বোঝানো হচ্ছে না? মানে হচ্ছে বাকিদের সাথে কম্পেয়ার করলে এই মেয়েটা খুবই সুন্দর। সো যখন মোস্ট দিয়ে ভেরি বা খুবই মিনিংটা রিপ্রেজেন্ট করা হবে, এ বসবে, দা বসায় না। রালফ স দ্য মোস্ট বিউটিফুল গার্ল, ওইটা আমি বলবো, কিন্তু ওইটা বলার পরে গার্লের পরে একটা এভার বসাইতে হবে। মানে দুনিয়ায় যত সুন্দর মেয়ে আছে তাদের মধ্যে সবচাইতে সুন্দর মেয়েটারে দেখছে, ওইখানে আমি দা বসালে তার ইন্ডিকেট করে ফেলছি, তারপর আমার এভার ঢুকাইতে হবে। কিন্তু এইখানে যখন আমি মোস্ট বিউটিফুল গার্ল বলতেছি, তার মানে কি, যে মেয়েটা কম্পারেটিভলি খুবই সুন্দর, তার চাইতেও সুন্দর থাকতে পারে, রালফের পার্সপেক্টিভে সে খুবই সুন্দর। সো এখানে আমার কি আসবে, এ আসবে। এরকম আরো আছে, আ মোস্ট ওন্ডারাস সাইট, আ মোস্ট পেকুলিয়ার বুক। সো এইখানে অ্যাকচুয়ালি আমার দায়ের বদলে কি বসবে, এ বসবে। ওকে, লাস্ট এক্সাম্পল অফ আর্টিকেল। 10:22 বাজে। আচ্ছা, আমরা শেষে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেখতে পারবো, প্রবলেম নেই। দেখেন, পজেসিভ প্রোনাউন অবশ্যই আপনারা জানেন পজেসিভ প্রোনাউনটা কি। পজেসিভ প্রোনাউন হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, এগুলা। মানে কোনো একটা কিছু কারো কাছে বিলং করে, সেটা মিন করা হয় হচ্ছে পজেসিভ প্রোনাউন দিয়ে। সো এই যে পজেসিভ প্রোনাউনটা অ্যাকচুয়ালি আর্টিকেলকে অমিট করতে পারে। অমিট মানে হচ্ছে তুলে দিতে পারে। কিভাবে তুলে দিতে পারে এবং না তুলে দিলে কি হবে? যেমন ধরেন কেউ একজন কি করছে, ধরলাম কেউ একজন আমার মাথায় একটা বাড়ি মারছে। সো আমি তখন কি বলবো, যে she লিখে বলছে, she hit me on my head. ওকে, সো যখন আমি এইখানে মাই হেড বলতেছি, তখন আমি কার মাথা বোঝাচ্ছি?
তার মাথা নাকি আমার মাথা? আমার মাথা। সো এইখানে পজেসিভ প্রোনাউনটা হচ্ছে মাই। এখন এইখানে যদি আপনার আর্টিকেল বসাইতে হয় তাহলে আপনার কোন আর্টিকেলটা বসবে? দা আর্টিকেলটা বসবে। শি হিট মি অন দা হেড। এখন অন দা হেড মানে কার হেড? কার মাথা? আমার মাথা। সিম্পলি এটুকু মাথায় রাখেন। পজেসিভ প্রোনাউন আপনি উঠায় দিয়ে সেখানে ডেফিনিট আর্টিকেল দা বসাইতে পারেন এবং মনে রাখবেন যে পজেসিভ প্রোনাউন বসাইছেন সেইটা অ্যাকচুয়ালি ওই আর্টিকেলটা দিয়ে রিপ্রেজেন্টেড হবে। এই যে মি বলছে না, শি হিট মি অন মাই হেড, এখানে কিন্তু বুঝতে অসুবিধা নেই, কিন্তু আমি যদি শুধু দা বলতাম শি হিট মি অন দা হেড, তখন অ্যাকচুয়ালি আমার এখানে ধরতে হয়তো প্রোনাউন কে আছে? মি আছে। সো এখানে দা হেড দিয়ে অ্যাকচুয়ালি পজিটিভ প্রোনাউনটাকে বোঝানো হচ্ছে যে সে আমার মাথায় কি করছে? হিট করছে। এখানে দা হেড মানে পার্টিকুলারলি আমার মাথা, সে অন্য কারো মাথা হিট করে নাই, আপনারটাই করে নাই বা তার নিজেরটাই করে নাই, আমারটাই করছে। সো দ্যাট ইজ হোয়াই এখানে আমার দা ইউজ করতে হয়েছে। ওকে, এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি লাস্ট 10 বা 15 মিনিট। ওকে, এই যে আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম যে আইডিয়া, সো আইডিয়া বেস একটা কোশ্চেন দেখি। টাইম অ্যান্ড টাইড ফর নোবডি। আপনাকে এইখানে হিন্ট দেওয়া আছে ওয়েট, অপেক্ষা করা। সো আপনি এইখানে কি ব্যবহার করবেন সেটা এখন আপনাকে জাস্টিফাই করে বসাইতে হবে। সো আমি যখন বলতেছি টাইম অ্যান্ড টাইড, তখন কিন্তু আমি এখানে কি বলতেছি? প্লুরাল, প্লুরাল বলতেছি। টাইম হচ্ছে একটা সাবজেক্ট, টাইড হচ্ছে আরেকটা সাবজেক্ট, দুইটাকে একত্রিত করে এখানে আমি কি পাচ্ছি? কাউন্ট 2 পাচ্ছি। সো এখানে আমি যাই বসাই না কেন আমার ভার্বটা হবে কি? ভার্বটা হবে প্লুরাল। সো যেহেতু ওয়েট ভার্ব আছে আমি ওয়েট বসাবো, কিন্তু আইডিয়াটা খেয়াল করতে হবে। আমি যদি বলি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নোবডি, ইন দ্যাট কেস আমার আইডিয়াটা কি ঠিক আছে নাকি নাই? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি যখন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নোবডি বসাবো তার অর্থটা কি দাঁড়াবে? যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো দিস অ্যান্সার ইজ কারেক্ট, আপনি মার্কস পেয়ে গেছেন। কিন্তু এইখানে যদি ছোট্ট একটা আকাম করা হয়, এনিবডি দেওয়া হয়, তখন কিন্তু একটা ভেজাল আছে। এখন দেখেন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর এনিবডি, আপনার জন্য জীবনে টাইম ওয়েট করবে? ঘড়ির কাঁটা থামাই দিতে পারবেন? পারবেন না। সো এইখানে অ্যাকচুয়ালি এই ওয়েটটা নেগেটিভ ফরম্যাটে চলে যাবে। নেগেটিভ ফরম্যাটে চলে গেলে আগে একটা ডোন্ট আসবে, কারণ হচ্ছে ডু প্লুরাল ফর্ম, ডোন্ট ওয়েট ফর এনিবডি। এটা গেল একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেনে যাওয়া যাক। ওকে, মডাল এবং দুইটা ভার্ব। ওই যে ঘুমানো, আগে আগে ঘুমান, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। সো আমি ওইটার নাম দিলাম হেলদি স্লিপিং ক্যান হেল্প ড্যাশ আ হেলদি মাইন্ড। এখানে আমাদের হিন্ট দেওয়া আছে বিল্ড। দেখেন এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ইংরেজির কিছু ডার্ক সাইড আছে। এই ডার্ক সাইড গুলোর মধ্যে একটা, মানে যে নর্মাল ইন্টারনেট, ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, ব্লা ব্লা ব্লা। সো এটা হচ্ছে একটা ডার্ক সাইড। যখন আপনি দুইটা ভার্ব পাবেন, দুইটা ভার্ব কেমনে? ক্যান কি? মডাল ভার্ব। মডাল ভার্ব অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কোনো ওই যে প্রেজেন্ট, পাস্ট, পারফেক্টের যে এক গাদা এইটা সেটা রুলস, ওগুলোতে পরে যাবো হয়তো এক সময়, ওইসবের ধার দেয় না। আই ক্যান ডু ইট মানে আমি এটা করতে পারি, আই কুড ডু ইট আমি এটা করতে পারতাম। তো সিম্পলি সে হচ্ছে একটা স্টেটমেন্টকে সরাসরি ডিফাইন করে, একটা পারমিশনকে গ্র্যান্ট করে, একটা রিকোয়েস্টকে প্রসেস করে, তার অন্য কোনো কিছুর জন্য সময় নাই। সো যখন এই আপনি কোনো একটা সেন্টেন্সে মডাল পাবেন এবং হচ্ছে আপনি সেইখানে
ভার্বের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফিল আপ করবেন, চোখ বন্ধ করে কি করবেন জানেন? একটা আইএনজি বসাবেন। হেলদি স্লিপ ক্যান হেল্প বিল্ডিং আ হেলদি মাইন্ড। আমি আবার বলতেছি, যখন আপনি মডাল পাবেন, দুইটা ভার্ব পাবেন, সেকেন্ড যে ভার্বটা যেটা আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে পূরণ করতে হবে, সেটার সাথে চোখ বন্ধ করে একটা কি বসাবেন? আইএনজি বসাবেন। সো এটা আরেকটা এক্সাম্পল দেই। অ্যাকচুয়ালি দুইটা ভার্বের সেকেন্ড ভার্বে আইএনজি। মডাল অ্যাকচুয়ালি একটা অড জিনিস। মডাল পরে যখন পড়তে যাবেন, যে বললাম না যে ধার ধারে না, যে পারমিশন দিচ্ছে, পারমিশন নিচ্ছে, পোলাইটলি রিকোয়েস্ট করতেছে, এইটা সেটা হ্যান ত্যান প্রচুর ঝামেলা। সেলফ কন্ট্রোল can help a man a good reputation. এখানে যদি গেট থাকে, তখন আমি এখানে কোন ভার্বটা বসাবো? সিম্পল, আমি এখানে আইএনজি যোগ করে দেব। গেটিং আ গুড রেপুটেশন। কেন? মডাল আছে, মডালের পরে যে ভার্ব আছে সেই ভার্বের সাথে আমি আইএনজি যোগ করে দেব। আমি একটা ভুল করছি, আমি রেপুটেটিং লিখে দিছি, সরি, রেপুটেশন। এখন এইখানে মডাল ছাড়া যদি আমি নর্মাল ভার্ব আনি, খেয়াল করেন মডাল নাই, তাহলে যদি আমি নর্মাল ভার্ব আনি তখন কিন্তু আমারে কি করতে হবে? যেটাকে বললাম, মডালের সময় তো অ্যাকচুয়ালি প্রেজেন্ট পাস্ট ফিউচারের জন্য একগাদা হয়েছে রুলস, ভার্বের রুলস, ওইগুলো ফলো টলো কোনো ঝামেলা নাই। মডাল বসাই, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসাই, কাজ শেষ। কিন্তু যখন আমি মডেল তুলে দিব, আমাকে অবশ্যই ভার্বের অ্যাকুরেট ফর্ম প্লেস করতে হবে। সেলফ কন্ট্রোল হেল্পস এ ম্যান গেটিং এ গুড রেপুটেশন। দেখেন, দিস ইজ অলসো কারেক্ট। সো যখন মডেল থাকবে না কিন্তু দুইটা ভার্ব থাকবে, ইন দ্যাট কেস সেকেন্ড ভার্বটা যদি আপনাকে ফিল আপ করতে হয়, তখন আপনার সেখানে আইএনজি যোগ করতে হবে। এখন আমি কেন এটা আগে বলি না? আগে বলি না, কারণ হচ্ছে এক্সামিনার চাইলেই আপনার ব্ল্যাঙ্কটা এইখানে বসায় দিতে পারে গেটিংটা দিয়ে। সো এইখানে যদি আপনার ব্ল্যাঙ্ক থাকে, যে এইখানে শুধু হেল্প হিন্ট হিসাবে দেওয়া আছে, গেটিংটা অ্যাকচুয়ালি কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে, তখন কি আপনি ওই মডেলের থিওরি মনে রাখবেন যে সেলফ কন্ট্রোল ক্যান হেল্প এ ম্যান গেটিং এ গুড রেপুটেশন? আপনি ওইখানে ক্যান হেল্প বসাবেন না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মডেল উল্লেখ করা না থাকলে মডেল বসাইতে যায় না, বিকজ মডেলস আর নট ইউজুয়ালি ইউজড ইন টার্মস লাইক দিস। সো এইখানে যদি প্রথম ভাগটার চারপাশে ব্র্যাকেট মারা থাকে, এখানে টেন্সটা দেখবেন, টেন্সটা আইডিয়া করে নিতে পারেন যে সেলফ কন্ট্রোল হেল্পস এ ম্যান গেটিং এ গুড রেপুটেশন। কারণ আপনি দেখে বুঝতে পারতেছেন যে একটা মানুষ ভালো রেপুটেশন চাচ্ছে, সো তাকে কি হেল্প করবে অন দ্য রাইট মোমেন্ট, অন দ্য কারেন্ট মোমেন্ট, অন দ্য প্রেজেন্ট মোমেন্ট, সেইটা আমাদেরকে কি করতে হবে? ইন্ডিকেট করতে হবে। সো এখানে আমাদের তখন কি করতে হবে? প্রেজেন্ট ফরম্যাট বসাইতে হবে। আমি মনে হয় বেশি প্যাঁচায় ফেলছি জিনিসটা, আমি আরো ইজি করে দিই। সেটা হচ্ছে ওই আগের এক্সাম্পলটা নিচে লিখে দিলেই হবে। স্লিপিং, আমি এইটার সাথে মিলিয়ে দিই, হেল্পস বিল্ডিং আ হেলদি লাইফ। ধরলাম এইটাই একটা সেন্টেন্স, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আইডিয়াটা আপাতত এখন চিন্তা করেন না। সো আমি যখন এইখানে আসতেছি যে স্লিপিং হেল্পস বিল্ডিং আ হেলদি লাইফ, দেখেন এইখানে যদি হেল্পস এর জায়গায় আমার ওই ইটা থাকতো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতো, আমার কিন্তু এই যে কি আছে, জিরান্ড আছে না, স্লিপিং, স্লিপিং কি জিরান্ড, জিরান্ডের পরে কি হয়? ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। সিঙ্গুলার ফর্ম হচ্ছে মানে আমার এই যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে একটা এস বা ইয়েস যুক্ত করতে হবে, অথবা যদি অক্সিলারি থাকে তাহলে ইজ বা ওয়াজ ইউজ করতে হবে। সো এইখানে তখন আমি কি বসাবো? হেল্পস বসাবো। আর যদি হেল্পস দেওয়া থাকে, বিল্ড দেওয়া না থাকে, ইন দ্যাট কেস আমি কি জানি যে একটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়, তখন আমি এখানে কি বসাবো? বিল্ডিং বসাবো।
বিল্ডিং আ হেলদি লাইফ। এখন বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। ওকে, আপনারা নিশ্চয় টায়ার্ড হয়ে গেছেন, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর একটু কষ্ট করেন, প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। নেক্সট ক্লাসগুলো থেকে এত লেন্থি হবে না, কারণ আজকে যে অনেক রেফারেন্ডামের মধ্যে যাইতে হয়েছে। নেক্সট ক্লাসে একদম জাস্ট কোর আইডিয়াগুলো নিয়ে কথা বলবো। ওকে, আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। Eat every 5 years। দেখেন, এরপরে যদি ইটের পরে যদি হ্যাপেন শব্দটা থাকে, ইন দ্যাট কেস প্রত্যেক 5 বছর পরে বা প্রত্যেক 5 বছরে কি হয় সেটার কথা বলা হচ্ছে না। সো এইখানে আমার অবশ্যই কি হবে, এইখানে ভার্বের সাথে একটা এস যুক্ত হবে, কারণ হচ্ছে ইট কি, ইট একটা সাবজেক্ট এবং এটা হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে আছে। অনেকেই ইটকে সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে চায় না, বাট ইট একটা সাবজেক্ট, এটা সিঙ্গুলার ফরম্যাটে আছে এবং এটা দিয়ে কোনো একটা কিছু প্রত্যেক 5 বছরে হওয়া বোঝাচ্ছে। সো এখানে আমি হ্যাপেনের কি ফর্মটা ইউজ করব, সিঙ্গুলার ফর্মটা ইউজ করব। ওকে, আর্টিকেলের 3টা এক্সাম্পল দেখায় লেকচার শেষ করে দিচ্ছি। Ralph was admitted to dash hospital. I went to dash hospital to visit Ralph। আরেকটা এক্সাম্পল কোনটা দেওয়া যায়, মাথায় ভারী মারা তো দেখাই দিচ্ছি। আচ্ছা, Sarah was born in dash Monday। ওকে, খেয়াল করেন, আমি যখন প্রথমটাতে আসতেছি যে রালফ ওয়াজ অ্যাডমিটেড টু ড্যাশ হসপিটাল, এইখানে ইন জেনারেল রালফ একটা হাসপাতালে ভর্তি হয়েছে, সেই আইডিয়াটা আসতেছে না যে রালফের কোন একটা সমস্যা হয়েছিল, সে ইন জেনারেল কোন একটা হাসপাতালে ভর্তি হয়েছে। উই ডোন্ট স্টিল নো হুইচ হসপিটাল ইট ওয়াজ। সো এইখানে আমি সিম্পলি কি করব, সিম্পলি আমি এখানে এ বসাবো যে রালফের কোন একটা সমস্যা হয়েছিল, সে কোনো একটা হাসপাতালে যা ভর্তি হয়েছিল। কেন আমি এখানে বসাইলাম, কারণ হচ্ছে রালফ যে কোনো হাসপাতালে ভর্তি হইতে পারে, পার্টিকুলারলি সেটাকে এখানে ডিফাইন করা হয় নাই। অ্যাকশনটা হাসপাতালের সাথে ওইভাবে পার্টিকুলারলি কানেক্টেড না, এইটা ক্লিয়ার হবে সেকেন্ড এক্সাম্পলে আসলেই। আই ওয়ান্ট টু ড্যাশ হসপিটাল টু ভিজিট রালফ। দেখেন এখানে অ্যাকশনটা কি, এখানে অ্যাকশনটা হচ্ছে আমি কোনো জায়গায় গেছিলাম, কি করতে গেছিলাম, মডিফায়ারটা কি বলতেছে, রালফকে দেখতে গেছিলাম। সো রালফকে দেখতে যদি আমি কোনো জায়গায় যাই, কোন একটা হসপিটালে যাই, আমি কি এ হসপিটাল মানে একটা এলাকায় 20-30টা হসপিটাল আছে, তার মধ্যে একটা যা ঢুকে বললাম যে রালফ হবে, হবে না। আমাকে জানতে হবে রালফ কোন হাসপাতালে পার্টিকুলারলি ভর্তি হয়েছিল সেইটা। সো সেই হাসপাতালে যদি আমি যাই তাহলে আমি সেখানে রালফকে পাবো। সো এখানে হাসপাতালটাকে আমাদের আলাদাভাবে কি করতে হবে, ডিফাইন করতে হবে। I went to the hospital to visit Ralph. Sarah was born in dash Monday। এই যে মানডে, মানডে কি আমি স্পেসিফাই করতে পারি যে ওই সোমবারে, ওই মঙ্গলবারে, মানডে তো প্রত্যেক সপ্তাহেই আসতেছে, টিউসডে তো প্রত্যেক সপ্তাহেই আসতেছে। সো এই যে যখন আমি বলতেছি যে Sarah was born in dash Monday, আমি এখানে কি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি যে প্রত্যেক সপ্তাহে সোমবার আসতেছে, এর মধ্যে কোনো একটা সোমবারে সারার জন্ম হয়েছে, তাহলে ওইটা একটা পার্টিকুলার সোমবার না। কিন্তু ওই পার্টিকুলার কি দি পার্টিকুলারের মতো যে ওই সোমবারটা আর আসবে না, সোমবার তো প্রত্যেক সপ্তাহে আসবে, প্রত্যেক সপ্তাহে সোমবার আসে, তার মধ্যে একটা সোমবারে সারার জন্ম হয়েছে, তার মানে সোমবারটা কি, সোমবারটা এখানে জেনারেল। সো যখন এই জেনারেল মিনিং আসবে সেখানে আমি কি বসাবো, এর অ্যান বসাবো।
সো এখানে মানডের এম এর জন্য কি হবে, এ হবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু জিনিসপত্র নিয়ে ডিসকাস করব। আর একটা জিনিস হচ্ছে টু আর ইজ হিউম্যান, যদি আমার কোনো জায়গায় ভুল থেকে থাকে বা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, লেট মি নো, আমি এটা যতটুকু সম্ভব ক্লারিফাই করার চেষ্টা করব। আর যে ম্যাটেরিয়াল দিব, ম্যাটেরিয়ালটা প্র্যাকটিস করবেন, ভিডিওটা দেখবেন এবং আপনাদের টেক্সট বুকটা কম্বাইন করবেন এটার সাথে। আশা করি আপনাদের অ্যাডমিশনে কোনো অসুবিধা হবে না। সো গুড বাই ফর নাও, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।